আজকে ক্লাসে সবাইকে ওয়েলকাম করছি। তো আজকে ক্লাসটা হচ্ছে কেমিস্ট্রি নিয়ে। তো কেমিস্ট্রিতে সাধারণত অনেকগুলো চ্যাপ্টার আমাদের, কিন্তু স্টিল আমরা যে আজকে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করবো সেটা আগেও মিলি শর্ট সিলেবাসে ছিল না। তো এবং হচ্ছে এটা একটা খুবই নেগলেক্টেড চ্যাপ্টার, যেটা আমরা কেউ পছন্দ করি না। যে পছন্দ না করলেও আমরা হচ্ছে টুকটাক একটু ধারণা রাখতে হবে, সেটা হচ্ছে এক রসায়নের ধারণা। তো আমরা শুরু করতে পারি কাজটা। তো রস আর আয়ন দুটা মিলে হচ্ছে রসায়ন। জাস্ট কিডিং। তো নেক্সট স্লাইডে গেলে আমরা হচ্ছে রসায়নের একটা সহজ সংজ্ঞা পাই। কিন্তু ইমাজিন করি একটু, যে সকালবেলা ঘুম থেকে উঠে আমরা কি করি? ঘুম থেকে উঠে হচ্ছে দাঁত ব্রাশ করি। ব্রাশের সাথে ফ্রেশ হই। তো দাঁত ব্রাশ করতে গেলে আমাদের ইউজ করা লাগছে পেস্ট। তার সাথে কি একটা ব্রাশ। তো পেস্টের সাথে ব্রাশ। আর হচ্ছে আমরা পেস্টটা কোথায় ইউজ করতেছি? আমাদের টিতে। যাতে করে হচ্ছে দাঁতকে আমরা প্রোটেক্ট করতে পারি। তো সেটাতে কি হচ্ছে, একটা মানে আমার একটা সাবস্টেন্স তৈরি হচ্ছে, এবং এটা হচ্ছে কি বিক্রিয়া করে একটা অন্যরকম, যেমন আমরা ওটা তো হচ্ছে কি তোমার সলিড। ওটার তো হচ্ছে দৃঢ়তা খুব কম। তবুও ওটা হচ্ছে পরে গিয়ে আমাদের যে মুখে স্যালাইভা ওটার সাথে হচ্ছে কম্পেয়ার করে মিলিত হয়ে একটা হচ্ছে কি ফেনা টাইপের জিনিস তৈরি করে, তারপর আমরা হচ্ছে ওটা ফেলে দিই, তাই তো? এরপর আসি, ধরো হচ্ছে আমরা সকাল ব্রেকফাস্ট করবো পরে। তো ব্রেকফাস্ট করলে কি হচ্ছে, সেখানে হচ্ছে আমরা খাবার রান্না করতেছি। তুমি হচ্ছে একটা ব্রেড গরম করতেছো, বা হচ্ছে যে তুমি আটা মেখে রাখছো, মেখে এখন এটা থেকে একটা রুটি বানাও, বন রুটি। তো তুমি হচ্ছে ইস্ট ইউজ করতেছো, খুব করে দেখলা যে যখন তুমি এটাকে হিট দিতে যাচ্ছ, তখন দেখলা ওটা ফুলে উঠছে, দ্বিগুণ হয়ে গেছে ফুলে। তারপর তুমি যখন হচ্ছে কি তোমার ব্রেডটা প্রিপেয়ার হইলো, তারপর সেখানে তুমি হচ্ছে কেটে দেখলা যে ব্রেডের ভিতরে ফাঁপা ফাঁপা জায়গা আছে। কিংবা ধরো যে শসাটা তুমি হচ্ছে কি কাঁচা অবস্থায় রেখেছিলে, বা যে গাজরটা কাঁচা অবস্থায় ছিল সেটা কিন্তু সলিড ছিল, কিন্তু যখনই তুমি সেটাকে হিট দিচ্ছ তখন সেটা গলে যাচ্ছে, বা হচ্ছে কি পুরোনো নরম হয়ে যাচ্ছে। গরম পানির জন্য তো কফি করতে যাচ্ছ, তো পানিটা যখন ফুটাচ্ছ তখন কি হচ্ছে, পানিটা ফুটে কিছু কিছু জিনিস দেখা যাচ্ছে উড়ে যাচ্ছে, সেটাকে ইভ্যাপোরেট হয়ে বাষ্প হয়ে যাচ্ছে। তো সবকিছু আমরা ডে টু ডে লাইফ, মানে শিল্প কারখানা থেকে শুরু করে বাসায় যা যা করছি সবকিছু কিন্তু কেমিস্ট্রির একটা বিশাল বড় ভূমিকা আছে। মানে ফিজিক্স এর বিভিন্ন জিনিসের এক্সপ্লেনেশনে কিন্তু বেসিক্যালি কেমিস্ট্রি দিচ্ছে। তো আমরা যদি হচ্ছে একটু মার্ক করি, এখানে সংজ্ঞাটা খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে রসায়ন কি। এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। রসায়ন, সরি স্লাইডটা চলে গেছে। রসায়ন হচ্ছে কি পদার্থ বিজ্ঞানের সেই আলোচনা যেখানে পদার্থের গঠন, ধর্ম, পরিবর্তন। আমি পদার্থের গঠন বলতে কি বুঝাচ্ছি আমরা, যে কঠিন তরল বায়ু, তাই না? এগুলো তো হচ্ছে পদার্থের স্ট্রাকচারের মধ্যে পড়ে। আর একটা নতুন কি স্ট্রাকচার আবিষ্কৃত হলো লাস্টে, সেটা হচ্ছে প্লাজমা স্টেট। ধর্ম, পদার্থের ভৌত ধর্ম থাকে একটা, রাসায়নিক ধর্ম থাকে একটা। যেমন মরিচা পড়াটা কিন্তু রাসায়নিক ধর্ম। কিংবা একটা কাগজকে তুমি যদি প্লেন বানাচ্ছ, বা কাগজকে ভাঁজ করে তুমি কাকের ঠোঁট বা প্রজাপতি বানাচ্ছ, ওটা কিন্তু ভৌত ধর্ম। রাসায়নিক পরিবর্তন, বিভিন্ন কিছুর সাথে বিভিন্ন কিছু বিক্রিয়া করিয়ে আমরা হচ্ছে নতুন একটা পদার্থ সৃষ্টি করছি, বা বিভিন্ন ধরনের কম্পাউন্ড চেঞ্জ করি, বন্ধন শক্তি ভেঙে মুক্ত করি, আবার অনেক সময় হচ্ছে অনেকগুলো বন্ড মিলিয়ে একটা বন্ধন ক্রিয়েট করি। তো এটা একটা জিনিস, এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। এবং আমরা একটা বিশাল থিওরি জানি, এটা কি শক্তি নিত্যতার সূত্র, তাই না? যে শক্তি কোনো সৃষ্টি নেই, ধ্বংস নেই, এটা শুধু এক স্টেট থেকে অন্য স্টেটে যায়, তাই না? তো এখানে হচ্ছে যখন একটা স্টেট থেকে এক স্টেটে যাচ্ছে, তখন কিন্তু আমাদের শক্তির এক্সচেঞ্জ হয়। তো রসায়ন হচ্ছে আমার একটা জিনিস, এখানে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট কথা এটাই, যে কি কি পদার্থের গঠন, ধর্ম, রাসায়নিক পরিবর্তন এবং পরিবর্তনের সময় শক্তি আদান প্রদান নিয়ে আলোচনা। রসায়নের কাজ কি? তুমি যদি এটা পারো, তাহলে তুমি রসায়নের কাজে পারবা। আমরা প্রথমে বলতে পারি কি নতুন নতুন পদার্থ তৈরি করা, অবভিয়াসলি, কারণ আমরা দেখা যাচ্ছে শিল্পক্ষেত্রে প্রত্যেকদিন নতুন নতুন জিনিসপত্র তৈরি করতেছি। বিভিন্ন নতুন নতুন কম্পাউন্ডস আবিষ্কার করতেছি, ওষুধ আবিষ্কার হচ্ছে, বিভিন্ন ধরনের ড্রাগস আমরা বের করছি, বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালস আমরা তৈরি করছি। তারপর হচ্ছে ধরো বিভিন্ন একটা পদার্থ তুমি দেখতে পাচ্ছ পরিবেশে, তো সেটার হচ্ছে কিভাবে তৈরি হচ্ছে সেটাও আমরা বিশ্লেষণ করতে পারছি। অ্যান্ড রোগের ঔষধ আবিষ্কার আমাদের বিশাল একটা কেমিস্ট্রি। তোমরা যারা বায়োকেমিস্ট্রিটা পড়াইছে, তোমরা ধরো যারা ফার্মাসি পড়তে চাও, তাহলে তো দেখবা হচ্ছে কি বায়োকেমিস্ট্রি পড়া লাগতেছে, বায়োকেমিস্ট্রির ভিতরে কিন্তু কেমিস্ট্রিটা চলে আসতেছে। যেমন অর্গানিক কেমিস্ট্রি, সেটাও কিন্তু হচ্ছে গিয়ে মানে আমাদের কিসের কল্যাণে, জীব জীব সভ্যতার কল্যাণে, কারণ অর্গানিক নিচে মানেই হচ্ছে জীবজ বা হচ্ছে জৈবিক, তাই না? শিল্প কারখানায় বিভিন্ন উপকরণ উৎপাদন করাও কিন্তু আমাদের মেইন ডিউটির মধ্যে করতেছে। তো আসো আমরা একটু মেইন বইটা থেকে করে নিই। আমার মেইন বই পড়ানোর থিওরি সবসময় একই থাকবে, যেভাবে বায়োলজি পড়াই। আমরা হচ্ছে মেইন বই থেকে দূরে সরে যাবো না। আমাদের প্রধান বাইবেল হচ্ছে মেইন বই, কিন্তু দুঃখের বিষয় আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম যে
বায়োলজির জন্য বইটা পড়লেই এনাফ, কিন্তু তুমি যখন কেমিস্ট্রি ফিজিক্স পড়তে যাচ্ছ, দুর্ভাগ্যবশত আমাদের দেশের যে বইয়ের মানে অবস্থা, বা আমাদের যে বইয়ের কি বলবো শিক্ষা পদ্ধতি বা শিক্ষণ পদ্ধতি অনুসারে যে বইটা তৈরি করা, বইয়ের কন্টেন্টে যথেষ্ট খোঁজামিল আছে। কারণ হচ্ছে আমি বলি, অনেক সময় এক নম্বর, আমি বায়োলজিতেও রিসেন্টলি তোমাদের হার্টের চ্যাপ্টারটা নিয়ে পড়াশোনা করছিলাম টুকটাক তোমাদের পড়ানোর জন্য। তখন আমি দেখলাম একটা সিরিয়াস মিস্টেক আছে বইতে। দেন তোমাদের অর্গানিক কেমিস্ট্রি এত ডেপথ থেকে কোশ্চেন করা হয়, স্টিল বইয়ে আমরা কোনো ধরনের বেটার ইমপ্রুভমেন্ট, আমরা কোনো ইমপ্রুভমেন্ট দেখতে পাই না। অ্যান্ড ইন অ্যাডিশন ফিজিক্স তো মানে কথাই নাই, কারণ ফিজিক্সে হচ্ছে যেখানে একটা আইডিয়াল ফিজিক্স বইয়ে যেখানে হচ্ছে সূত্র দেওয়া থাকবে, সংক্ষিপ্ত আকারে সবকিছুর পরিচিতি দেওয়া থাকবে, এবং ম্যাথস থাকবে, যেটা ফিজিক্স ইজ অল অ্যাবাউট ম্যাথস, মানে তোমার হচ্ছে মেইন জিনিসটাই ম্যাথস, শুধুমাত্র থিওরি এবং কনসেপ্ট বোঝা লাগে। তো সেইখানে দুর্ভাগ্যবশত তোমাদেরকে আমাদের এই বইটা পড়তে বাধ্য করতে বলা হচ্ছে, কারণ হচ্ছে বইটাই সবসময় ফলো করা হয়, এক নাম্বার। আর দুই নাম্বার হচ্ছে বইতে তোমার প্রপারলি সবকিছু নলেজ নেই, তাই তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে তোমরা বইয়ের বাইরে এনাফ চিন্তা ভাবনা করার জন্য, মানে আইদার হচ্ছে একটু বেশি জানতে হবে, না হলে টেস্ট পেপারের উপর রিলাই করতে হবে, কিন্তু তোমাদেরকে কনসেপ্ট গুলো প্রপারলি ক্লিয়ার করতে হবে, যেহেতু বইতে সবকিছু নেই। তো এই জিনিসটা, এই দুটো সাবজেক্ট বইয়ের উপর ভরসা করলে হবে না, কিন্তু আবার বইকে ছাড়াও যায়। তো দেখো এখানে রসায়নের ধারণা এটা তেমন একটা খুব একটা আহামরি মানে কি কঠিন চ্যাপ্টার তা কিন্তু না, এটা কিন্তু হচ্ছে একবার রিডিং পড়ে বুঝে বুঝে পড়ার বিষয়। তো রসায়নের ধারণা, তার কনসেপ্ট অফ কেমিস্ট্রি আমরা তো পাইলামই। তো এখানে হচ্ছে তোমার কি কি দেখা যাচ্ছে, একটা বিকার দেখা যাচ্ছে, একটা টেস্ট টিউব দেখা যাচ্ছে, তারপর এখানে হচ্ছে তোমার কনিক্যাল ফ্ল্যাক্স দেখা যাচ্ছে। তো আমার সবচেয়ে ফেভারিট ল্যাব ছিল হচ্ছে কেমিস্ট্রি ল্যাব, কারণ কেমিস্ট্রিতে আমরা নতুন নতুন কম্পাউন্ড প্রডিউস করতে পারতাম। তো আমি বলবো যে হচ্ছে কেমিস্ট্রিটা অনেক ইন্টারেস্টিং একটা সাবজেক্ট, তাই হচ্ছে কেমিস্ট্রির প্র্যাকটিক্যাল জিনিসগুলোকে ভালোভাবে বোঝার চেষ্টা করবে। তো তোমরা হচ্ছে যে এখানে কিছু লেখা আছে, এগুলো তেমন একটা ইম্পর্টেন্ট না। আমরা যদি একদম মোটা দাগে বলতে চাই, তাহলে কয়েকটা জিনিস পড়তে হবে। রসায়ন কি, এটা খুব ইম্পর্টেন্ট। তো দেখো এখানে বলা হয়েছে যে আগে হচ্ছে মানুষজন, আমরা কাপড় পরতে জানতাম না, ঘর বাড়ি বানাতে পারতাম না, রান্না করে কিভাবে খেতে হয় আমরা জানতাম না। তারপর আমরা এখন তো বাষ্পীয় ইঞ্জিনের মধ্যে তো একটা বিশাল বড় বিপ্লব হলো, বিদ্যুৎ উৎপাদন করতে পারি আমরা। বিদ্যুৎ উৎপাদন করে মানুষ কত কি করছে, ইন্টারনেট একটা বিশাল বড় ব্যাপার, কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং এবং ইন্টারনেট একটা বিশাল বড় জিনিস, যেটা আমাদের পৃথিবীর মোড় ঘুরায় ফেলতেছে। সবচেয়ে রেলিভেন্ট হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো এগুলো সবই বিজ্ঞানের অবদান। তো দেখো এখানে হচ্ছে বিজ্ঞান কি, এটা একটু জানতে পারো, কিন্তু এত বাচ্চাদের মতো সংজ্ঞা আসে না পরীক্ষায়, যে মানুষ যদি প্রকৃতিগত নিয়মানুগ ধারাবাহিক প্রচেষ্টা, যার দ্বারা প্রকৃতিকে নিয়ন্ত্রণ করে নিজেদের গলার কাছে লাগানো। আমাদের মনে আছে ছোটবেলায় আমরা একটা সংজ্ঞা করতাম, পর্যবেক্ষণ পরীক্ষা নিরীক্ষা দিয়ে নিয়ন্ত্রিত এমন একটা বিষয়, যেটা প্রাকৃতিক ঘটনাকে ব্যাখ্যা করে, সেটাই বিজ্ঞান। তো এগুলো হচ্ছে এটা একটু পড়তে পারো, কিন্তু তেমন একটা এই চ্যাপ্টারটা তেমন একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার না, কিন্তু তবুও হচ্ছে আমরা একটু পড়ে রাখি। তো বিজ্ঞানের অনেকগুলো শাখা আছে, যেটার মধ্যে রসায়ন হচ্ছে আমি তো বললাম যে ফিজিক্স কে বিভিন্ন কেসেসে তোমার বায়োলজি ওরিয়েন্টেড বা হচ্ছে গিয়ে ক্রিয়া বিক্রিয়া দিয়ে ব্যাখ্যা করে হচ্ছে কেমিস্ট্রি। তো হচ্ছে রসায়ন কি, দেখো রসায়নে এখানে বের হয়ে গেছে পুরা সংজ্ঞাটা আছে। বিজ্ঞানের যে শাখায় মৌল বা মৌলত পদার্থের সমন্বয়ে গঠিত যৌগ বা যৌগিক পদার্থের সংযুক্তি, গঠন, প্রকৃতি, ধর্ম, মানে এটা হচ্ছে কি পুরা একটা তোমার হচ্ছে মানে আক্ষরিক সংজ্ঞা। আর আকস্মিক একটু আগে বললাম, সেটা হচ্ছে তোমার কি, মানে এটা হচ্ছে তোমার সিম্পল সংজ্ঞা। তো বইয়ের ভাষায় যেটা বলা হয়েছে সেটা যদি যদি আমরা এক্সপ্লেন করি, তাহলে আমরা মৌল নিয়ে যাই, তাই না? মৌল মানে কি বলতো, যেখানে শুধুমাত্র একটা মাত্র দিয়ে পদার্থ নিয়ে গঠিত। যেমন ধরো আমরা হচ্ছে লিখতে পারি অক্সিজেন, মানে অক্সিজেন লিখবো না, কার্বন। কার্বন হচ্ছে এমন একটা মৌল যেটা হচ্ছে শুধু কার্বন, আমি যখন সি লিখছি শুধু, তাহলে সেটা হচ্ছে কার্বন, তাই না? তো কার্বন হচ্ছে একটা মৌল যেটাতে শুধুমাত্র ওই এক ক্যাটাগরির মৌলিক পদার্থ আছে। যখন আমরা দেখি কার্বন হচ্ছে চারটা হাত, যখন চারটা হাতে চারটা জিনিস একসাথেই করা হয়, যেমন ধরো কার্বনের সাথে যখন হচ্ছে কি আমি চারটা হাইড্রোজেন দিয়ে দিচ্ছি, তখন হয়ে যাচ্ছে কি সেটা, সেটাকে আমরা বলতেছি কি মিথেন। সি, এখানে চারটা এইচ, এখানে যখন আমরা এইচ দিচ্ছি, চার হাতে চারটা এইচ বসাই দিচ্ছি, তখন সেটা হয়ে গেল মিথেন। তো এখন তখন এটা কি হয়ে গেল বলতো,
যে এই যে একটা মৌলিক পদার্থ আর এই হাইড্রোজেন একটা মৌলিক পদার্থ, এরকম ৪ টা হাইড্রোজেনের সাথে একটা কার্বনের ৪ টা হাত বন্ড করে কি হয়ে গেল? একটা যৌগিক পদার্থ হয়ে গেল, যেটা হচ্ছে মিথেন। তো এটার যে সংযুক্তি, মানে এটা কিভাবে গঠিত হইলো, এটা কিভাবে একসাথে হইলো, এবং হচ্ছে CH4 মানে হচ্ছে মিথেনের গঠন কিরকম, মিথেন দেখতে কেমন, মিথেনের প্রকৃতি কিরকম, ধর্ম কিরকম, মিথেনের ইউজেস, অ্যান্ড এটার যে বিভিন্ন ধরনের মানে রূপান্তর আছে, তোমরা জানো কিভাবে অ্যালকেন থেকে অ্যালকিন করে, অ্যালকিন থেকে অ্যালকাইল করে, এগুলো তো তোমরা জানো। তো রূপান্তর কারণে তো বিভিন্ন সময় শক্তি বিনিময় হয়। তো এগুলো যে শোষণ হয়, নিঃসরণ হয়, তুমি যখন একটা জিনিসকে ভাঙো তখন কিন্তু শক্তির হয় কি নিঃসরণ, আর তুমি যখন হচ্ছে গিয়ে বন্ড করতে চাও তখন হয় কি শক্তির শোষণ। তো এই জিনিসটা হলো রসায়নের মেইন কনসেপ্ট। তো দেখো এখানে বলা হচ্ছে আমরা জানি কয়লা পোড়ালে তাপ উৎপন্ন হয়, সেই তার সাথে কার্বন ডাই অক্সাইড যোগ করতে হয়। কার্বনেরই একটা রূপ, শুধু কার্বন ডাই অক্সাইড না, কিন্তু শুধু কার্বনের রূপভেদ হচ্ছে কিন্তু গ্রাফাইট বা কয়লা। আবার কার্বনের আরেকটা রূপভেদ কি, তোমরা আমাকে জানাবে শেষে অ্যান্সার দিবা। আর্দ্র পরিবেশে লোহা বা লোহা নির্মিত জিনিস রেখে দিলে তাদের মরিচা পড়ে, দেখছো আপনি কিন্তু দেখিও নেই তোমাদের বউ। দেখো এখানে মরিচার উদাহরণটা দেওয়া আছে। বিভিন্ন গাছের নির্যাস থেকে ঔষধ, মানে কি গাছের নির্যাস মানে কি? আমি যে বাসক খাই, তো সেটা হচ্ছে বিভিন্ন গাছের নির্যাস থেকে ঔষধ তৈরি হয়। সুগন্ধি, বিভিন্ন ধরনের সুগন্ধি, যেমন চন্দন কাঠ, আমরা হচ্ছে চন্দন কাঠ থেকে সুগন্ধি ওটা ইউজ করি। তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ফ্লাওয়ার ফ্লেভার বলা সেন্ট বা পারফিউম আমরা ইউজ করি। আকরিক থেকে বিভিন্ন ধাতু নিষ্কাশন, এটা মানে তোমাদের দশম চ্যাপ্টারে আছে, এটা একটা ফালতু চ্যাপ্টার, আমার পছন্দ না। তো আকরিক থেকে বিভিন্ন ধাতু নিষ্কাশন ইত্যাদি হচ্ছে রসায়নের ক্ষতিকারক। বলা যায় প্রাগৈতিহাসিক যুগ থেকে মানুষ জেনে অথবা না জেনে, স্বাভাবিক রান্না করার কনসেপ্ট আমরা কি জানতাম যে হচ্ছে তুমি হচ্ছে যদি সকালবেলা ওভেনে হচ্ছে এত মিনিট প্রিহিট করে তখন হচ্ছে পিজা দাও, তাহলে এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এত কি কনসেপ্ট আমাদের মধ্যে ছোট মানে প্রাচীন যুগের মানুষদের মধ্যে ছিল? উত্তর হচ্ছে না, তারা করতে করতে জেনে বা না জেনে অভিজ্ঞতার আলোকে রসায়নকে ব্যবহার করছে। তারা কি বুঝছে না যে এটার পিছনে একটা হিউজ কেমিস্ট্রি আছে? যেমন আমাদের মায়েরা যারা হচ্ছে রান্না বান্না করেন, কিন্তু দেখা যায় হচ্ছে তারা হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে না, খুব ভালো রান্না করেন, তারা হচ্ছে পারফেক্ট মেজারমেন্ট জানেন, তারা কিভাবে কেমিস্ট্রিটাকে ইউজ করতেছে অভিজ্ঞতার আলোকে। তাদের কিন্তু আমাদের এরকম পুঁথিগত জ্ঞান নাই, কিন্তু তারা হচ্ছে কিন্তু প্রপারলি হচ্ছে জিনিসটাকে ইউজ করতেছে, তারা অ্যাপ্লিক্যাল দিকটা নিয়ে বৃষ্টি। তো এখানে দেখো, এখানে একটা লাইন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, প্রথম ব্যবহৃত ধাতু কি? তামা। এটা একদম ইম্পর্টেন্ট, এই লাইনটা চাপতে হবে। আর কি বলতো, এছাড়া সেই প্রাচীনকাল থেকেই মানুষ সোনা, রূপা, টিন, লোহা এগুলো ব্যবহার করে আসছে। ওকে, খ্রিস্টপূর্ব ৩,৫০০ অব্দ, এইটা একটু ইম্পর্টেন্ট। কোন কোন ধাতুকে মিলায় সম্পদ ধাতু করছে? কপার আর হচ্ছে টিন। টিন মানে হচ্ছে হ্যাঁ, টিন। এই কপার আর টিন মিলায় হচ্ছে কি কপার আর টিন দ্বারাও। তো কপার আর টিন বলয় যখন তরলকে পরিণত করা হলো, এই কনসেপ্টটা হচ্ছে গিয়ে আমি তোমাদেরকে ২ মিনিট একটু সময় দিচ্ছি, তোমরা একটু আমাকে বলো তো, যে হচ্ছে তোমাদের কাছে সংকর জিনিসটা মানে কি? মানে আমরা তো শুনি যে হচ্ছে সংকর জাতি, যে বাঙালি একটা হচ্ছে সংকর জাতি। তো সংকর মানে কি তোমরা একটু বলো তো, আমি ১ মিনিট সময় দিচ্ছি তোমাদেরকে, চিন্তা করো একটু। এসব করে ভেবে ফেলেছো। তো শঙ্কর, আমরা সবসময় বলতাম কি বাঙালি একটা শঙ্কর জাতি মানুষ। মানে একটা হচ্ছে কেমিস্ট্রি মাঝখানে ইতিহাসও পড়ায় যে আগে যখন হচ্ছে বাংলাদেশে হচ্ছে এনাফ একটা অপরচুনিটি ছিল, যখন আমরা বাংলাদেশ হইনি, যখন হচ্ছে আমরা কি যখন হচ্ছে আমরা হচ্ছে বিভিন্ন উপনিবেশের আন্ডারে ছিলাম, যেমন ধরো ব্রিটিশ আমাদেরকে যখন শাসন করেছে, কিংবা ধরো হচ্ছে ভারতীয় উপমহাদেশের আন্ডারে ছিলাম, তখন কিন্তু বিভিন্ন ধরনের মানুষ, যেমন ধরো পর্তুগিজ, তারপর হচ্ছে গিয়ে ফ্রেঞ্চ, ফরাসি, তারপর হচ্ছে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ, তারপর ডাচ, তারা হচ্ছে আমাদের শাসন করে গেছে, তাই না? সে সময় তারা হচ্ছে গিয়ে বিভিন্ন বেঙ্গলিকে বিয়ে করেছে, তাই না? তো তারপর যে মানে যা যা হয়েছে এরপর থেকে আমরা ধরো এই একটা জেনারেশনে হচ্ছে গিয়ে এক বাবা হচ্ছে ডাচ আর মা হচ্ছে কি বা বেঙ্গলি, তো সেখান থেকে হচ্ছে এরকম করতে 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 আমরা কিন্তু একটা সংকর জাতি হয়ে গেছি। তার মানে কি আমাদের মধ্যে হচ্ছে গিয়ে মানে আমাদের স্কিন টোনটার দিকে একটু খেয়াল করো, আমরা না কালো না ফর্সা, মানে আমাদের অ্যাভারেজ লুকিং হচ্ছে শ্যামলা। তো তার মানে বুঝতে হবে যে আমাদের অনেক আগের অ্যানসেস্টার্স কেউ একজন খুব কালো ছিলেন, একজন ফর্সা ছিলেন। তো এইভাবে হচ্ছে বাঙালি কিন্তু একটা সম্প্রচার, ঠিক তেমনই কোনো একটা জিনিসকে কম্বাইন করা, সংকরায়ন করা, সেটাই কিন্তু সংকর। তো যেমন তোমরা ইন্টারমিডিয়েটে কেমিস্ট্রিতে পড়বা সংকরায়ন। তো দেখো কপার ও টিন ধাতুকে গলায় যখন আমরা তরলে পরিণত
পরিণত করি, মানে এই দুটা শক্ত জিনিসের না। তো এই দুটো জিনিসকে গলানো হলো, গলায় কি করা হলো, তরলে পরিণত করা হলো, এই দুটো তরলকে একত্রে মেশানো হলো। তারপর কি করা হলো, ওই মিশ্রণটাকে একদম ঠান্ডা করে ফেলা হলো, মানে কি বলতো, এই দুটাকে যোগ করা হলো, যোগ করে তরল বানানো হলো, লিকুইড লিখে এটাকে এল। তারপর সেটাকে আমরা কি করব, সেটাকে আমরা হচ্ছে ঠান্ডা করব, ঠান্ডা করব, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে টি দিয়ে লিখে ঠান্ডা করলাম। তা ঠান্ডা করলে হচ্ছে একটা আমরা অ্যালয়, এল দিয়ে হচ্ছে লিখে অ্যালয় বা সংকর ধাতুতে পরিণত হয়। সংকর ধাতুর বিষয়টা ইম্পর্টেন্ট, কত সালে এটা হয়েছিল সেটা ইম্পর্টেন্ট। তো এই সংকর ধাতুটার নাম কি, ব্রোঞ্জ। আমরা অনেক সময় বলি না, আমাদের ম্যাথ অলিম্পিয়াডে ব্রোঞ্জ পাইছে কে, রিসেন্টলি কিন্তু বাংলাদেশ হচ্ছে মানে আইএমএ তো অনেক আগায় যাচ্ছে ইন্টারন্যাশনাল ম্যাথ অলিম্পিয়াডে। তো আমরা কিন্তু অনেক কিন্তু ব্রোঞ্জ যেতে, তাই না? এই ব্রোঞ্জ দিয়ে মানুষ কি করতো, আগে অস্ত্র তৈরি করতো। ব্রোঞ্জের কাজটা একটু মনে রাখো, অস্ত্র তৈরি করতো আর কি করতো, পশু শিকার করতো, কৃষিকাজ করতো, জ্বালানির জন্য বিভিন্ন ধরনের কিছু সংগ্রহ করতো, কাঠ সংগ্রহ করতো। তারপর অনেক কাজে এগুলো ব্যবহার হতো। এই ব্রোঞ্জ তথা এগুলো তারপর একটা প্রয়োজনীয় জিনিসপাতি না, এগুলো একটু হিস্ট্রি টাইপের জিনিসপাতি। তো এগুলো হচ্ছে কি মানব সভ্যতাকে অনেক দূর আগায় নিয়ে গেছে, স্বাভাবিক, প্রথম সংকর ধাতুই কি ব্রোঞ্জ। তাহলে অবভিয়াসলি যেটা হচ্ছে পায়োনিয়ার বা প্রথম, সেটাকে অনেক দূর আগায় নিয়ে যাবে, তাই না? তো দেখো এখানে একটা লাইন আছে, প্রাচীনকালের দার্শনিকরা পদার্থের গঠন নিয়ে অনেক চিন্তা ভাবনা করতেন। অবভিয়াসলি খ্রিস্টপূর্ব 380, এটা একটু মনে রাখতে হবে। দিকে গ্রিক দার্শনিক ডেমোক্রিটাসের কথা তোমরা ক্লাস 6 বা 7-এ পড়ছো। পদার্থের একটা কনসেপ্ট, ওনার মতবাদ ছিল, ডেমোক্রিটাসের মতবাদ ছিল কি, প্রত্যেক পদার্থকে অনবরত ভাঙতে থাকলে শেষ পর্যায়ে এমন একটা কণা পাওয়া যাবে যেটাকে আর ভাঙা যাবে না। এটাকে কিন্তু পরবর্তীতে আরেকজন বিজ্ঞানী ভাঙছিল, এই কথাটাকে। এই কথাটাকে ভাঙছিল কে বলতো, অ্যারিস্টটল ভাঙছিল। যে ওনার মতবাদ ছিল আমি বলি, ওই যে ডেমোক্রিটাসের মতবাদ ছিল যে কোন একটা অণু, একটা পদার্থ, এই পদার্থকে তুমি ভাঙতে ভাঙতে এমন একটা জায়গায় নিয়ে যাবে, এমন একটা জায়গায় নিয়ে যাবে, এমন একটা জায়গায় নিয়ে যাবে যেটাকে আলটিমেটলি তুমি ভাঙতে পারবে না। তো সেটাকে বলা হলো কি অ্যাটম। অ্যাটম অর্থ কি, ইনভিজিবল বা অবিভাজ্য। প্রায় ওই সময় ভারতীয় দার্শনিক পুনাডা, ওনার নামটাও বললো, ওনার ধারণা প্রকাশ করেছিলেন যা অ্যাটমের ধারণা অনুরূপ, কিন্তু এটার আবার কোনো পরীক্ষামূলক ভিত্তি ছিল না, মানে এটা ওটা একটা মতবাদ ছিল। এটা কিন্তু কোনো ধরনের রিসার্চ একটা জিনিস না। কিন্তু পরবর্তীতে গিয়ে অ্যারিস্টটল এই জিনিসটা মতবাদের বিরোধিতা করেন। তো তখন অ্যারিস্টটল সহ ওনার দার্শনিকরা কি মনে করতো, যে সকল পদার্থ মাটি, আগুন, পানি ও বাতাস মিলে তৈরি হয়। ফলে অ্যাটমের ধারণা অনেক দিন পর্যন্ত মানুষ বুঝতে পারেনি। তো দেখো এখানে অ্যান্টনিও ল্যাভোসিয়ের চিত্র দেওয়া আছে, তারপর রবার্ট বয়েলের চিত্র দেওয়া আছে, স্যার ফ্রান্সিস বেকন চিত্র দেওয়া আছে, জন টার্টলের কথা চিত্র দেওয়া আছে, চিত্র সবার চিত্র দেওয়া আছে। কেমিস্ট্রি শব্দের উৎপত্তি, তোমরা হচ্ছে কেউ যদি হচ্ছে একটা বই আছে আলকেমিস্ট, তো এটা একটু পড়ে দেখ। কেমিস্ট্রির সাথে আরবের মানুষের একটা ব্যাপক কানেকশন আছে। কেমন কানেকশন, মধ্যযুগে আরবের মুসলিম দার্শনিকগণ কি করছিল, কপার টিন সীসা, এই যে কপার আর টিন মিলে তো হচ্ছে ব্রোঞ্জই বানাইছিল, তার সাথে হচ্ছে আরেকটা ফ্রেন্ড যোগ করে সীসা মিলে স্বল্প মূল্যের ধাতু থেকে তারা কি করতো, সোনা তৈরি করতো। এটা ইম্পর্টেন্ট। তো না, সোনা তৈরি করতো না, সোনা তৈরি করার চেষ্টা করছিল। আর তাদের আরেকটা চেষ্টা ছিল কি, যে এমন একটা ওষুধ তারা বানাবে, মানে এমন একটা অ্যান্টিডট টাইপের জিনিসপাতি বানাবে যেটা খাইলে হচ্ছে মানুষের আয়ুটা অনেক দিনের জন্য বের হবে, মানে বাড়বে। তো এগুলোতে হচ্ছে সাকসেসফুল হওয়ার জন্য তারা অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। ফলে কি হলো, সোনা বানাতে বা মানুষের আয়ু বৃদ্ধিতে তারা সফল হয় নাই। এটা তো স্বাভাবিক, কারণ হচ্ছে কি, তারা সোনার জন্য হচ্ছে কপার টিন সীসা ইত্যাদি সর্বমূল্যের ধাতু মানে নির্বাচন করছিলেন, কিন্তু তখন তো হচ্ছে সোনার চিন্তা করে তারা বানায় নাই। আলটিমেটলি তারা চিন্তা করছিল একটা মহামূল্যবান ধাতু বানাবে হচ্ছে স্বল্প মূল্যবান ধাতু থেকে। তো তাদের থটে এই জায়গাটা একটু খুব ছিল। আর হচ্ছে এমন একটা মহাওষুধ তৈরি করবে যেটাতে মানুষের আয় বাড়বে। কিন্তু এগুলো বাড়াইতে বাড়াইতে মানে হচ্ছে কি, আমি বলি, মানে হচ্ছে এই ধরো একটা জিনিস, একটা জিনিস নিয়ে তুমি রিসার্চ করবা। তো রিসার্চে তোমার তোমার ইচ্ছা হচ্ছে তুমি এতটুকু বা এতটুকু, তোমরা আমার এটা বোর্ডটার দিকে খেয়াল খেয়াল করো, যে তোমার কথা মনে হচ্ছে তুমি এতটুকু জিনিস নিয়ে রিসার্চ করবা, কিন্তু তোমার রিসার্চের পরিধি হচ্ছে এত বড়। তখন কি, তাহলে কি তুমি হচ্ছে, তোমার তো রিসার্চ করতে গেছো, তুমি তুমি এখান থেকে হচ্ছে যাত্রা শুরু করছো, তোমার ডেস্টিনেশন হচ্ছে এখানে, তুমি সবার আগে এখান দিয়ে হাঁটা দিছো, হাঁটা দিয়ে হচ্ছে এখানে গেছো, এখানে গেছো, এখানে গেছো, এখানে গেছো, এখানে যাওয়ার পরে আলটিমেটলি তুমি দেখা গেছে ফাইনালি ডেস্টিনেশনে পৌঁছাইছো। কিন্তু কথা হচ্ছে এই যে মাঝখানে যে পথটা, এই পথটা শিখে তুমি হচ্ছে কি অনেক কিছু গেইন করতে পারছো, তাই না? ঠিক তেমনই তারা দেখা গেছে বিভিন্ন উল্টাপাল্টা জিনিসপাতি বানাইতে বানাইতে মানে একসময় এমন এমন জিনিসপাতি বানিয়েছে যেটা আখেরে পরবর্তী তাদের জন্য অনেক ধরনের ক্লু দিছে, যে কোন জিনিসটা দিয়ে তারা কি বানাইতে পারবে। এন্ড হচ্ছে কি রসায়ন, যেটা রসায়ন বা বিজ্ঞানের যে কোনো বিষয় তোমার হচ্ছে সবার আগে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে কি, আবিষ্কার চেতনা বা আবিষ্কার করার নেশা থাকা। বিজ্ঞান একটা মানুষ
কাদের পড়া উচিত? বাংলাদেশের প্রেক্ষাপটে তো মানুষজন হচ্ছে ধরেই নেয় যে যারা ভালো স্টুডেন্ট তাদেরই হচ্ছে সায়েন্সে পড়া লাগবে, যারা খারাপ স্টুডেন্ট তাদেরই আর্টসে পড়া লাগবে। কিন্তু মানে আমার মনে হয় যে শিক্ষার দিকটা যদি তুমি চিন্তা করতে আসো তাহলে হবে কি, ব্যাপারটা কি বলতো, যে যার কৌতূহল আছে বিজ্ঞানের শিক্ষার্থীদের সবারই কৌতূহল থাকা উচিত। কিউরিয়াসিটি ইজ দ্য মেইন থিং ফর সায়েন্স বা যে কোনো ধরনের রিসার্চ, তোমার কিউরিয়াসিটি থাকা লাগবে। তো সেই কিউরিয়াসিটি তাদেরকে হচ্ছে কি কোথায় নিয়ে গেল, যে সোনার মতো দেখতে কিন্তু তারা অনেক পদার্থ তৈরি করে ফেলছে, যেমন আমাদের ইমিটেশন গুলো। এখন তো মানুষ ইমিটেশনে কয়লা পরেও বিয়েতে যায়, তো তখন কিন্তু ওটা সোনাকে মোটামুটি হচ্ছে রিপ্লেস করে। তো মূলত এগুলোই ছিল কি রসায়নের ইতিহাসে প্রথম পদ্ধতিগত ভাবে রসায়নের চর্চা বা রসায়নের গবেষণা, এই জিনিসগুলো একটু পড়লো। তারপর মধ্যযুগীয় আর রসায়ন চর্চাকে কি বলা হতো, আলকেমি বলা হতো। এটা একটা ইম্পর্টেন্ট এমসিকিউ। এবং তাদের গবেষকদের বলা হতো আলকেমিস্ট। আলকেমি শব্দের অর্থ কি, কি থেকে এসেছে, আরবি শব্দ আলকিমিয়া থেকে। আলকিমিয়া শব্দটা আসছে থেকে, কিমি বা হচ্ছে কি কেমি শব্দ থেকে। তো সেই কেমি থেকে কেমিস্ট্রি শব্দ উৎপত্তি। মানে আমরা কি পাইলাম, আলকেমিস্ট বা হচ্ছে আলকেমি আসছে থেকে, কিমিয়া থেকে। কিমিয়া থেকে কেমি, ওই সেই কেমি থেকে হচ্ছে কেমিস্ট্রি, যার বাংলা শব্দ হচ্ছে রসায়ন। এগুলো হচ্ছে রিডিং করার জিনিস, এবং এগুলো কিছু কিছু জিনিস মনে রাখতে হবে, যেমন আলকেমিস্ট জিনিসটা কি, এই জিনিসটা আসে পরীক্ষায়। তারপর কি আলকেমিস্ট জাবির ইবনে হাইয়ান, এটা তো একদম জানা কথা, ছোটবেলা থেকে জানা কথা। সর্বপ্রথম কে সর্বপ্রথম ই করে, রসায়নের গবেষণা করে, রসায়ন চর্চা করে, জাবির ইবনে হাইয়ান। তাকে এটা কি বলা হয়তো, রসায়নের জনক। জাবির ইবনে হাইয়ান কি বিশ্বাস করতেন, সকল পদার্থ যে দেখো মাটি, পানি, আগুন এবং বাতাস দিয়ে তৈরি। ঠিক সেম জিনিসটাই তোমার হচ্ছে কি অ্যারিস্টটল হচ্ছে গিয়ে, তারপর অন্য অন্য দার্শনিকরা বিলিভ করতো না, একই জিনিস হতো, তাই না? তাহলে এই জায়গায় মিলে যাচ্ছে। তিনি এসব নিয়ে গবেষণা করলেও রসায়নের প্রথম রহস্যগুলো তার কাছে পরিষ্কার ছিল না, অবভিয়াসলি। মানে তুমি একটা জিনিস ধরেই নিছো যে হচ্ছে রিসার্চ আবার দুই ধরনের আছে। রিসার্চ দুই ধরনের কিরকম, একটা হচ্ছে কি তুমি একটা তত্ত্ব জানো, যেমন হচ্ছে পানিকে তাপ দিলে বাষ্পে পরিণত হয়, এই জিনিসটাকে তুমি টেস্ট করার জন্য একটা রিসার্চ করতেছো। আবার এমন একটা জিনিস হতে পারে যে তুমি একটা প্রশ্ন দিয়ে শুরু করতেছো, যে পানিকে আসলে বাষ্পে পরিণত হয়, মানে এই জিনিসটা তুমি বের করবা, এটা এক ধরনের রিসার্চ হয়। উনি বিশ্বাস করে নিয়েছিল যে সকল পদার্থ মাটি, পানি আর আগুন আর বাতাস দিয়ে তৈরি, কিন্তু উনি সেটাকে প্রমাণ করতে পারতেছিল না। এন্ড সেখান থেকে হচ্ছে গিয়ে গবেষণা বা রসায়ন চর্চাটা শুরু হয়। তবে রসায়নের প্রকৃত রহস্য উদ্ভাবনে রসায়ন চর্চা প্রথম শুরু করে কে, অ্যান্টনি ল্যাভেসিয়ে, খুব ইম্পর্টেন্ট নাম, রবার্ট বয়েল, বয়েলের সূত্র পড়বা, ফ্রান্সিস বেকন এবং জন রানফেল্ড সহ অন্যান্য বিজ্ঞানী। কাকে আধুনিক রসায়নের জনক বলা হয়, অ্যান্টনি ল্যাভেসিয়েকে। আর প্রথম শুরু যদি বলে হচ্ছে কি তোমার রসায়নের জনক, তাহলে হচ্ছে আলকেমিস্ট জাবির ইবনে হায়দার। আর যদি হচ্ছে কি তোমাকে বলে আধুনিক রসায়নের জন্য, তাহলে কিন্তু হচ্ছে অ্যান্টনি ল্যাভয়েসিয়ে। এগুলো কিন্তু মনে রাখতে হবে, পর্যায় সারণীর ইসে কিন্তু অ্যান্টনি ল্যাভয়েসিয়ের ভূমিকা ছিল। এই যে দেখো, এটা হচ্ছে কি রসায়নের একদম পারফেক্ট সংজ্ঞা। এটাই পরীক্ষায় রসায়ন কি আসলে তখন আমরা এটা লিখবো। তো এখন দেখো, এখানে কিছু রসায়নের দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ আছে, তো আমরা এগুলো একটু পড়বো। হুম। কাঁচা আম টক কিন্তু পাকা আম মিষ্টি। এখন এখানে একটা জিনিস আছে, কাঁচা আম টক তার মানে তার মধ্যে এমন একটা অ্যাসিড থাকবে যেটা হচ্ছে কি তোমার টক। টক অ্যাসিড, যেমন আমরা টক অ্যাসিড কি কি জানি, টক অ্যাসিড তোমরা জানো টেটুলেট থাকে, টার্টারিক অ্যাসিড থাকে। ঠিক তেমনই হচ্ছে এমন কোনো নিশ্চয়ই কোনো হচ্ছে কি অ্যাসিড আছে, জৈব অ্যাসিড, যেটা হচ্ছে কি টক জিনিসপত্র সৃষ্টি করে। যেমন হচ্ছে কি রে, হয় না কেন? যাই হোক, হচ্ছে না, আমরা হচ্ছে আগে সেক্ষেত্রে কাঁচা আমে কি কি জৈব অ্যাসিড থাকে এগুলো একদম মুখস্থ থাকতে হবে। কি কি, সাকসিলিক অ্যাসিড থাকে, ম্যালিক অ্যাসিড। ম্যালিক অ্যাসিড তুমি বিভিন্ন ফলগুলো পাবো। ম্যালিক অ্যাসিড মনে হয় টমেটোতেও পাওয়া যায়, না আমি না জেনে বলবো না, ম্যালিক অ্যাসিড বিভিন্ন ধরনের ফলে পাওয়া যায়। ফলে কি হয়, কাঁচা আম টক, এগুলো কিন্তু ক্ষয়ের জন্য খুব ইম্পর্টেন্ট, ক্ষয়ে এগুলো আসে। বিশেষ করে কাঁচা আম টক কিন্তু, পাকা আম মিষ্টি। তো কাঁচা আমে বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড থাকে, সাকসিলিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড থাকে, ফলে কাঁচা আম টক। কিন্তু আম যখন পাকে, তোমরা সবসময় মনে রাখবা যে ফ্রুক্টোজ, ফ্রুক্টোজ জিনিসটা হচ্ছে কি একটা ফ্রুট, মানে গ্লুকোজ তো বলা হয় হচ্ছে কি, গ্লুকোজ কে বলা হয় সুগার। গ্লুকোজ তো একদম সুগারই, তাই না? কার্বোহাইড্রেটের তোমরা হচ্ছে কি যখন ইন্টারভিউ বা তখন সেল কেমিস্ট্রি করবা তখন এগুলো পড়বা, গ্লুকোজ, ফ্রুক্টোজ। তো গ্লুকোজ আর ফ্রুক্টোজ মিলেই হয় কিন্তু সুক্রোজ। ভুল বলিনি আই গেস।
তো হচ্ছে তোমার এই জিনিসগুলো মনে রাখতে হবে যে গ্লুকোজ ফ্রুক্টোজ দুইটা কিন্তু মিষ্টি। গ্লুকোজকে বলা হয় হচ্ছে ফ্রুট সুগার, আর ফ্রুক্টোজকে বলা হয় গ্রেপ সুগার, নাহলে উল্টা বলছি, গ্লুকোজকে বলা হয় গ্রেপ সুগার বলে, আর ফ্রুক্টোজকে বলে ফ্রুট সুগার। তো এগুলো হচ্ছে সব ধরনের চিনি। তো এটা কি হয়, কাঁচা আমের বিভিন্ন ধরনের টক অ্যাসিড থাকে, ঠিক আছে, অ্যাক্সিডিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, এই কারণে কাঁচা আম টক হয়। কিন্তু যখন আমটা পাকে তখন কি হয়, তো ওই যে অ্যাসিড গুলোর যে রাসায়নিক পরিবর্তন ঘটে, এই অ্যাসিড গুলো কনভার্ট হয়ে হচ্ছে গ্লুকোজ আর ফ্রুক্টোজে কনভার্ট হয়। এ কারণে পাকা মিষ্টি হয়। তো এটা বোঝার কিছু নেই, এটা হইতেছে কি তোমার বিভিন্ন ধরনের অ্যাসিড থাকে, এই নামগুলো তোমার জানা থাকতে হবে। তো এই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট, আর কিছু না, তোমার হচ্ছে নামগুলো জানা থাকতে হবে যে কোন ফলে কোন অ্যাসিড থাকে, তুমি তখন হচ্ছে ওইটাকে কনভার্ট করতে পারবে। সবসময় মনে রাখবে গ্লুকোজ ফ্রুক্টোজ এগুলো সব মিষ্টি, আর এই কারণে হচ্ছে এটা মিষ্টি হয়, কারণ অ্যাসিডের পরিবর্তন হয়। খুব ইম্পর্টেন্ট এটা, এটা নিয়ে তো আমার মোমের দহন নিয়ে তো হচ্ছে একটা বিশাল পড়াশোনা আছে পর চ্যাপ্টারে তোমাদের। তাহলে কি হচ্ছে এখানে, কেরোসিন, প্রাকৃতিক গ্যাস ও মোম ইত্যাদির দহন। কেরোসিন, প্রাকৃতিক গ্যাস, মোম এগুলোর প্রধান উপাদান কি, হাইড্রোকার্বন। কেন বলো তো এখানে হাইড্রোকার্বন কেন প্রধান উপাদান? কারণ হচ্ছে তোমার হচ্ছে কেরোসিন জিনিসটা কি, অর্গানিক কেমিস্ট্রির মধ্যে আমরা তো জানি যে তোমার কেরোসিন, প্রোপেন, বিউটেন, তারপর এই টাইপের জিনিসগুলো কি প্রাকৃতিক গ্যাস, এগুলো তো সব হচ্ছে কি তোমার মানে কি বলবো অর্গানিক কম্পাউন্ড। তো এগুলো সব হচ্ছে কি তোমার কি বিভিন্ন ধরনের অ্যালকেন, অ্যালকেন সাধারণত বিভিন্ন ধরনের। তারপর মোম, এগুলো সব হচ্ছে হাইড্রোকার্বন, মানে হচ্ছে এদের সে কার্বনের কার্বন থাকে, আর থাকে কি হাইড্রোজেন না, কার্বন হাইড্রোজেন বন্ড থাকে। হাইড্রোকার্বন হচ্ছে কি, এটা তো বোঝাই যায় নাম থেকে, হাইড্রোজেন প্লাস কার্বন, তার মানে হচ্ছে কার্বন আর হাইড্রোজেন যৌগ মানে হচ্ছে হাইড্রোকার্বন। তাই যখন এগুলোর দহন ঘটে, দহন মানে কি, তোমার সে হচ্ছে বাতাসের অক্সিজেনের সাথে কিংবা এমনি অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে। বিক্রিয়া করে তখন হচ্ছে সে এই যে দেখো দহন ঘটে, দহন ঘটলেই তোমার বুঝতে হবে সেখানে অক্সিজেন আছে, বাতাসের অক্সিজেনের সাথে সে বিক্রিয়া ঘটায়। ঘটায় কি করে, কার্বন ডাই অক্সাইড ক্রিয়েট করে, জলীয় বাষ্প ক্রিয়েট করে, আর তাপ ক্রিয়েট করে। তো এটার দহনও যে হচ্ছে কি কেমিস্ট্রি, মানে এই একটা ঘটনা ঘটছে, যেমন হচ্ছে কেরোসিন পোড়ানো হচ্ছে বা প্রাকৃতিক গ্যাস পোড়ানো হচ্ছে কিংবা মোম বলতেছে, এটার পিছনে কেমিস্ট্রির ব্যাখ্যাটা কি। তো এখান থেকে আমরা ব্যাখ্যাটা পেয়ে যাচ্ছি, এটা হচ্ছে প্রপারলি শিখতে হবে। পেটের অ্যাসিডিটির জন্য অ্যান্টাসিড ওষুধ খাওয়া খুব ইম্পর্টেন্ট। তুমি জানো যে আমাদের পাকস্থলীর অন্ত্রে হচ্ছে আমাদের পাকস্থলীর গাত্রে, সরি অন্ত্রে তো না, এটা ধরো হচ্ছে পাকস্থলী, একটু ভালো আঁকি ইঞ্জেন, এটা ধরো হচ্ছে আমাদের পাকস্থলী, পাকস্থলীর এই যে গাত্রে কি থাকে, মিউকাস লেয়ার থাকে না। আমি আমি মনে হয় ঠিকই বলতেছি, এখানে বিভিন্ন ধরনের কোষ থাকে, পেপসিন কোষ থাকে, তারপর হচ্ছে জাইমোজেনিক কোষ থাকে, বিভিন্ন ধরনের কোষ থাকে, এখানে মিউকাস লেয়ারই থাকে। তো এই লেয়ার গুলাতে হচ্ছে কি তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, সেখান থেকে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয়। নিঃসৃত হলে কি হয়, পেটে হচ্ছে অ্যাসিডিটি সৃষ্টি হয়। তারপর যদি খাবার পেট ফাঁকা থাকে বা তুমি যদি বেশি ঝালযুক্ত ঝাল টাল ওয়ালা খাবার খাও, তাহলে কি হবে, পেটে হচ্ছে অ্যাসিডিটি ক্রিয়েট হবে, অত্যাধিক পরিমাণে হাইড্রোক্লোরিক অ্যাসিড খাবার পরিপাকের জন্য হচ্ছে গিয়ে নিঃসৃত হবে। তো তার কারণে কি হয়, তোমার মিউকাস লেয়ার ক্ষতিগ্রস্ত হয়, ক্ষতিগ্রস্ত হয়ে দেখা যায় যে পেটের এই পাকস্থলীর গাঁটরে ঘা হয়ে যায়, তখনই আমরা সেটাকে বলি কি পেপটিক ক্যালসার না। তো তখন কি হয়, অ্যান্টাসিডে কি থাকে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সংকেত জানো, নাকি ওই যে কিউপাস ক্লোরাইডের মতো অবস্থা হবে? মোটেও না, আমরা একদম সঠিকটা শিখবো। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সংকেত হচ্ছে এইটা। কারণ বলো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সংকেতের এখানে আমি 2 দিলাম না কেন? অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে গিয়ে 3, হাইড্রোক্সিলের হচ্ছে গিয়ে 1। তিনটা মিলে এখানে হচ্ছে অ্যালুমিনিয়ামের একটা ই হচ্ছে 3, আর হাইড্রোক্সিলের হচ্ছে 1, তো -1 আর কি। যদিও যোজনীর প্লাস মাইনাস নেই, মানে চারজন চারণ বিজারণ তুমি যদি ধরো, তাহলে হচ্ছে এখানে 3টা হাইড্রোক্সিলের সাথে একটা অ্যালুমিনিয়াম কোলাবরেট করছে আর কি। হাইড্রোক্সিল আয়ন কিন্তু। আর তার সাথে কি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এটার অ্যান্সার আমাকে জানাবা কোন, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড কেমন আছে তা জানা লাগবে না। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডও সেম, কিন্তু হচ্ছে এটার যোজনী হচ্ছে 2 ম্যাগনেসিয়াম। তো এখানে কি হয়, এই দুইটা কিন্তু হচ্ছে ক্ষার, আর তার সাথে যোগ হচ্ছে কি হাইড্রোক্সিল, হাইড্রো সরি হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাইলে কি হলো এখানে, যেমন ধরো যদি আমার এখানে হচ্ছে ই হয়, উম যদি হচ্ছে আমার এখানে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড হয়। আচ্ছা দাঁড়াও তোমাদেরকে আমি দেখাই। আমরা হচ্ছে একটু দেখাই তোমাকে, আমরা কিন্তু ওয়ার্ডে যাবো। তো দেখো আমরা হচ্ছে এখন এটা দেখবো।
এই যে দেখো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, 3টার নিচে ধরো, প্লাস তার সাথে আমরা কি বলছিলাম, হাইড্রোক্লোরিক অ্যাসিড না? আচ্ছা, এটা হচ্ছে সমতাই করবো আমরা, তাই হচ্ছে সমান চিহ্ন দিলাম, এমনি কিন্তু তীর চিহ্ন দিয়ে করবা। তো দেখো এটা হচ্ছে একটা ক্ষার, তাই না, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, আর তার সাথে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা অ্যাসিড। আমরা কিন্তু জানি যে এটা হচ্ছে একটা প্রশমন বিক্রিয়া, প্রশমন বিক্রিয়া আমরা সবসময় কি পাই, লবণ পানি পাই। তো দেখো এখানে লবণটা তৈরি হবে কিভাবে, এখানে হচ্ছে তোমার এই তিনটা হাইড্রোজেনের হাইড্রোক্সাইড আয়নের সাথে এখানে হাইড্রোজেন ফাইট করবে, মানে মিলিত হবে, আর এখানে ক্লোরাইডের সাথে এখানে অ্যালুমিনিয়ামটা যাবে, এটার প্লাস আর এখানে মাইনাস। আচ্ছা দাঁড়া আমি একটু ফ্রগ, এই যে এটা হচ্ছে গিয়ে প্লাস, এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস এখানে, এটা হচ্ছে মাইনাস। কারণ কি, ধনাত্মক ঋণাত্মক আয়ন তোমরা তো জানো কোনটা কোনটাকে গ্রহণ করে, কোনটা কোনটা ইলেকট্রন নেয়, ত্যাগ করে, এগুলো তো সব তোমরা জানো। তো আমরা কি জানি, প্লাসের সাথে সবসময় যাবে মাইনাসটা, সরি মানে চলে আসছে, আর এখানে মাইনাসের সাথে যাবে প্লাস। তো আমরা কি করলাম, অ্যালুমিনিয়ামের সাথে ক্লোরিনকে নিয়ে আসলাম, আপাতত আমরা এভাবে লিখতেছি। তার সাথে লিখলাম কি, এই এইচ এর সাথে, সরি আমি খুব, যার সাথে আমরা লিখলাম হচ্ছে কি পানি না? আমরা তো বুঝতেই পারতেছি এখানে একটা হাইড্রোজেন আছে আর একটা হাইড্রোক্সিল আছে। তো দেখো অ্যালুমিনিয়ামের যোজনী আমরা জানি কি 3, তার মানে তিনটা অ্যালুমিনিয়ামের যোজনী হলে তার মানে অ্যালুমিনিয়াম তিনটার সাথে তিনটা বন্ড করতে পারবে, তার মানে কি অ্যালুমিনিয়ামের তিনটা এখানে ক্লোরিন আসবে আর এখানে আসবে পানি, তাই না? এইখানে একটা ক্লোরিন, মানে অ্যালুমিনিয়ামের তো হচ্ছে কি তোমার আর ক্লোরিনের হচ্ছে তোমার হচ্ছে জারণ সংখ্যা হচ্ছে 1 - 1, তাই না? কারণ হচ্ছে অ্যালুমিনিয়ামের একটা তিনটা থাকে লাস্টে, তো তার সাথে কোন তিনটা যুক্ত হইতে পারে, ক্লোরিন হচ্ছে তিনটা ক্লোরিন যুক্ত হতে পারে, তিনটা ক্লোরিনে তিনটা ইলেকট্রন নিয়ে যুক্ত হয়ে যেতে পারে একটা 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 করে ঘাটতি পূরণের জন্য, তাই না? আমরা তো এই কনসেপ্ট জানি, আবার ভবিষ্যতেও জানি। তো দেখো সমতা করলে তোমার হচ্ছে এখানে অ্যালুমিনিয়াম একটা, তারপর হাইড্রোক্সিল, ক্লোরিন হচ্ছে কি তিনটা, তাহলে আমার কি এখানে তিনটা দেওয়া লাগতেছে। এখন দেখো তো এখানে হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, আচ্ছা এটাকে সমতা করার দরকার নেই এখন। তো তুমি যদি একটুকু করো তাহলে হচ্ছে তুমি দেখো এখানে হচ্ছে তুমি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সাথে তুমি যখন HCl করতেছো তখন হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড পাইতেছে, আর তার সাথে হচ্ছে গিয়ে তোমার আর পানি পাচ্ছ। তো এটা একটা প্রশমন বিক্রিয়া হয়ে গেল, এখানে অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা হয়ে গেল লবণ, আর এখানে এটা পাই গেলাম পানি। সেম গোস্ট হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। ম্যাগনেসিয়াম হচ্ছে জোরফিনিক, তাহলে হচ্ছে MgCl2, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এটা একটা লবণ। যেহেতু আমি সমতা দেখাচ্ছি না তাই আমি সমান সমান দিচ্ছি না। এবং তার সাথে কি আছে, এখানে কিন্তু এই দুটাই হচ্ছে প্রশমন বিক্রিয়া। ম্যাগনেসিয়াম ক্লোরাইড ইটসেলফ আর লবণ, এন্ড অ্যালুমিনিয়াম ক্লোরাইডও কিন্তু ইটসেলফ আর লবণ। সো আমরা আশা করি বুঝতে পারছি জিনিসটা, তাই না, যে প্রশমন বিক্রিয়া কিভাবে আমরা লবণ পানি পাইলাম। তো এই জিনিসটা ইম্পর্টেন্ট। তো এই ঘটনা থেকে আমরা সহজেই বুঝতে পারতেছি যে আমাদের দৈনন্দিন জীবনে কি রসায়নের ব্যবহারটা অনেক গুরুত্বপূর্ণ। তুমি যদি হচ্ছে গিয়ে মানে যা কিছু তোমার মনে হচ্ছে ওটাকে রসায়ন দিয়ে তুমি ব্যাখ্যা করতে পারবে, আর সবকিছু। তুমি যে কাপড় ধুচ্ছ, কাপড় ধোয়ার সময় একটু চিন্তা করে দেখো যে তুমি যখন হচ্ছে গিয়ে কাপড়ের মধ্যে তুমি হচ্ছে দিচ্ছ, গুঁড়ো সাবান দিচ্ছ, বা রিনের বলো বা হচ্ছে হুইলের বলো, যখন গুঁড়ো সাবান দেওয়ার পরে পানি দিচ্ছ, গরম লাগে না? কেন লাগে বলো তো? ওখানে হচ্ছে বন্ধন গুলো ভেঙে তাপবাদী বিক্রিয়া তৈরি হয়, এই কারণে লাগে। তাই আমরা দৈনন্দিন ছোট ছোট কাজকর্মেও কিন্তু বিভিন্ন ধরনের হচ্ছে কেমিস্ট্রির সাহায্য নিয়ে থাকি। তো আসো, okay, তো দেখো এরপরে আছে কি আমাদের রসায়নের গুরুত্ব। রসায়নের গুরুত্বের মধ্যে দেখো
এই যে টুথপেস্টে অবশ্যই হচ্ছে বিভিন্ন ধরনের জিনিসপাতি থাকবে, সাবান শ্যাম্পুর মধ্যে বিভিন্ন ধরনের দেখবে সোডিয়াম লরেট সালফেট, তারপর অনেক বড় বড় নাম ডাক থাকে দেখবা, যখন তুমি হচ্ছে তো উপাদানগুলো নিয়ে জানবা। ঔষধের তৈরিতে হচ্ছে রাসায়নিক গুরুত্ব থাকে, সার কীটনাশক তৈরিতে রাসায়নিক গুরুত্ব থাকে, খাবার সংগ্রহকারী পদার্থ যেগুলো একদম প্রপারলি বানানো হয়, তারপর সোডিয়াম সালফেট সোডিয়াম, তারপর হচ্ছে তোমার কি কি আছে বিভিন্ন ধরনের খাবার তুমি হচ্ছে যখন সংরক্ষণ করো, সোডিয়াম বেনজয়েট, তারপর বিভিন্ন ধরনের হচ্ছে পদার্থ থাকে, তারপর যেগুলো অবৈধভাবে সংরক্ষণ করা হয়, ফরমালিন, কার্বাইড, এগুলো সবই হচ্ছে কেমিস্ট্রির ব্যবহার। কৃষিক্ষেত্রে ব্যবহার, যেটা হচ্ছে রাসায়নিক, কৃষিক্ষেত্রে তুমি যে রাসায়নিক সার ইউজ করতেছো, নামের মধ্যে আছে যে এটা রাসায়নিক, ওটা কেমিক্যাল ফার্টিলাইজার। আবার কীটনাশক যেটা আছে সেটাও কিন্তু হচ্ছে কেমিস্ট্রিরই অবদান, সেখানে কি হচ্ছে পোকামাকড় থেকে রক্ষা করতেছে। চিকিৎসা ক্ষেত্রে সবকিছুতে কেমিস্ট্রির ইউজ আছে, সবকিছুতে একদম A to Z। পরিবেশের প্রভাব কি? রসায়নের অপব্যবহার বিভিন্ন ধরনের মানে হচ্ছে ক্ষতির সম্মুখীন করে, যেমন কি অতিরিক্ত কীটনাশক দিলে মাটির উর্বরতা নষ্ট হয়ে যায়, মাটি দূষণ হয়। শিল্প কারখানার বর্জ্য পানিতে মিশে পানি দূষণ তো হয়, মাটি দূষণও হয় মাঝে মাঝে। আবার শিল্প কারখানা একটা ভার্সেটাইল জিনিস, শিল্প কারখানায় কি হয় শব্দ দূষণ করতে হয়। তারপর বিষাক্ত গ্যাস, তারপর আবার যেমন ধরো হচ্ছে ডায়নামাইট আবিষ্কারের পরে কি হলো, এই যে বোমা টোমা ফাটানো হলো, তারপর তোমার বিভিন্ন ধরনের মানে বোম বার্স্ট হয়, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের অস্ত্র পারমাণবিক, এগুলো কিন্তু সবই কেমিস্ট্রির অপব্যবহার। তো দেখো এখানে একটা ছোট্ট পিচকি পোস্টার আসতে জন্য, এই যে দেখো এখানে পোস্টারটা, পোস্টারটা কি বলা আছে দেখো তো, দৈনন্দিন জীবনে আমাদের প্রভাব কি কি। সাবান, এই যে দেখো টুথপেস্ট প্রতিদিনের পরিচ্ছন্নতায়, সাবান শ্যাম্পু কসমেটিক্স নো মাখন তেল চর্বি সবকিছু কিন্তু কেমিস্ট্রি। ওষুধ, তারপর সার কীটনাশক, প্লাস্টিক, খাবার যে সংগ্রহ করা হচ্ছে সংরক্ষণ করা হচ্ছে ওইটা। তারপর আবার কি আছে অতিরিক্ত কীটনাশক, এটা হচ্ছে সব বাজে ইফেক্ট। শিল্প কারখানায় বর্জ্য, বিষাক্ত গ্যাস, তারপর কি রাসায়নিক সার কীটনাশক, চিকিৎসা ক্ষেত্রে রসায়ন। হ্যাঁ, রসায়নের অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়া, এটা আমরা একটু পরে যাবো, তার থেকে আমরা একটু বই খুঁজে আসি যে বইতে আমরা কিছু মিস করছি। দেখো এখানে যেখানে পদার্থ আছে সেখানে রসায়ন আছে, অবভিয়াসলি একদম কথা, মানে তুমি যাই ইউজ করো না সেখানে রসায়ন আছে। তো বায়ুমণ্ডলে বিভিন্ন ধরনের গ্যাসীয় পদার্থ থাকে, বায়ুমণ্ডলে কিছু না কিছু রাসায়নিক পরিবর্তন অনবরত ঘটছে। আমরা যে মাটির উপরে বাস করছি সেটাও মাটিতে বিভিন্ন ধরনের জিনিসপাতি ঘটেছে, যেমন মাটির নিচেই তো বিভিন্ন ধরনের প্রাণী বসবাস করে, মাটির নিচেই তো মানুষ হচ্ছে কি আলটিমেটলি যায়। তারপর দেখা যায় কি তার হচ্ছে গিয়ে সে কি হয়, মানে মানুষের বডি যে পচে, কিভাবে পচে, ডিকম্পোস্ট হয়ে যায়, ব্যাকটেরিয়া খেয়ে ফেলে, তারপর এগুলো তো চলতেই থাকে। তো তারপর কি হয় যে আগেও হচ্ছে এসব পরিবর্তন হচ্ছিল, এই যখন হচ্ছে পৃথিবীর প্রথম জন্ম হইলো তখন হচ্ছে পৃথিবী এমন ছিল না, পৃথিবী খুব উত্তপ্ত ছিল, সেখানে কোনো বাতাস ছিল না, পানি ছিল না, কোনো জীব ছিল না। তো কোটি বছর ধরে অনেক কেমিক্যাল রিয়াকশনস এর পরে বায়ুমণ্ডল, পানি, তারপর হচ্ছে পদার্থ সৃষ্টি হলো, তাই না? তো এখানে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে পৃথিবীকে জগতের জন্য বসবাসের উপযোগী করা হয়েছে আর কি। মানুষ সহ বিভিন্ন প্রাণী যাই হোক না কেন সবার দেহই বিভিন্ন ধরনের রাসায়নিক প্রক্রিয়া পদার্থ দিয়ে তৈরি, বিভিন্ন রাসায়নিক কেমিক্যাল সাবস্টেন্স দিয়ে তৈরি। তো এখানে কি হচ্ছে যে প্রত্যেকটা দেহই কিন্তু এক একটা রাসায়নিক কারখানা, অবভিয়াসলি আমাদের দেহের মানে ডেইলি ইনসেন্ট লেভেলের হচ্ছে শক্তি উৎপন্ন হচ্ছে, আর কি হচ্ছে বিপাক হচ্ছে, তারপর খাবার পরিপাক হচ্ছে, প্রত্যেকটা এনজাইম লাগতেছে, হরমোনের কাজ আছে, তো সবকিছুই কেমিক্যাল রিয়াকশনের মধ্যে দিয়ে হচ্ছে। তো এখানে কি হচ্ছে অসংখ্য রাসায়নিক বিক্রিয়া ঘটছে। সভ্যতার অগ্রগতির সাথে সাথে মানুষ বিভিন্ন পদার্থের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে তৈরি করে চলেছে আমাদের ব্যবহারের জন্য বিভিন্ন সামগ্রী, যেমন কি আমরা যে জামা কাপড় পরেছি, যে পেস্টে দাঁত পরিষ্কার করছি, যে চিরুনি চুল আঁচড়াচ্ছি বা ত্বকে যে কসমেটিক্স ব্যবহার করছি, তার সবই কি রসায়নের অবদান। এছাড়া আমরা কি পরিষ্কারের কাছে সাবান, টয়লেট ক্লিনার, জীবন রক্ষার জন্য ওষুধ ব্যবহার করছি, এগুলো সব বাচ্চাদের পড়াশোনা, এগুলো তো তোমরা জানো। তারপর কি পেট্রোল ডিজেল এগুলো তো সবকিছুতে লাগতেছে। তো এখানে কিছু অতি প্রয়োজনীয় আছে, যারা হচ্ছে গিয়ে খুব চালাক স্টুডেন্ট তারা হচ্ছে উপরের পড়াগুলো করবে না, শুধু হচ্ছে টেবিলটা করবে। টেবিলটা খুব ইম্পর্টেন্ট। টেবিলে হচ্ছে দেখো বায়ু, বায়ু একটা সাবস্টেন্স, এটার প্রধান উপাদান হচ্ছে নাইট্রোজেন অক্সিজেন, 71% মনে হয় নাইট্রোজেন থাকে আর 21% মনে হয় অক্সিজেন থাকে। শিওর হওয়ার জন্য নিজের একটু দেখে নিলাম। আমরা শ্বাস নেওয়ার জন্য যে বায়ু গ্রহণ করি সেই বায়ু কি হয় অক্সিজেন, শরীরের ভিতরে বিয়োজিত খাদ্য উপাদানের সাথে বিক্রিয়া করে শক্তি উৎপাদন করে। এই নাইট্রোজেন লঘুকরণের মাধ্যমে তীব্রতাকে নিয়ন্ত্রণ করে খাদ্য। ওকে। খাবারের পানি কি, পানির মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের মিনারেলস থাকে, তো আমাদের যেটা হচ্ছে পাতিত পানি, যেটা আমরা কেমিস্ট্রিতে ল্যাবে ইউজ করি, সেটা কিন্তু হচ্ছে আমরা খাই না। আমাদের খাবারের পানি কিন্তু শুধু হচ্ছে পানি থাকে না, তার সাথে কি থাকে বিভিন্ন ধরনের মিনারেলস থাকে। তো এই জিনিসটা মনে রাখতে হবে। তো কি হয় জীবের বেশিরভাগ উপাদানই পানি, শরীরের বেশি বিষাক্ত পদার্থ এবং পানিতে দ্রবীভূত হয়ে আমরা কি করি রেচনের মাধ্যমে প্রস্রাব আর ঘামের সাহায্যে শরীর থেকে পানি বের হয়ে যায়। পানিতে হচ্ছে পানি ছাড়াও বিভিন্ন ধরনের জিনিস পানি থাকে, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, বিভিন্ন ধরনের জিনিস থাকে। শরীরে পানি ডিহাইড্রেশন হলে মানুষ মারা যেতে পারে। ওরা ওঠা বা কলেরা রোগে মানুষের ক্ষেত্রে এটা কারণ হচ্ছে পানির শর্টেজ।
সারে সবসময় নাইট্রোজেন থাকবে আর ফসফরাস থাকবে। এই জিনিসটা তুমি বুঝতে পারবে না। তো দেখো উদ্ভিদের খাবারের প্রধান উপাদান জানো তো নাইট্রোজেন, ফসফরাস ইত্যাদি এগুলো মাটি থেকে সংগ্রহ করা হয় এবং হচ্ছে বিভিন্ন সারে এসব মৌলের যৌগ থাকে। তারপর দেখো কাগজ। কাগজের বিষয়টা কি দেখো তো, কাগজের বিষয়টা হচ্ছে এরকম যে কাগজে থাকে হচ্ছে সেলুলোজ, ও সরি তোমাদেরকে আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, মেইন কিন্তু হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস, আর তার সাথে থাকে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম। তো এই ধরনের যেগুলো আম দেখো এখানে কিন্তু সবগুলাই মোটামুটি আম দেওয়া, আর লাস্টে হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস। তো এগুলো হচ্ছে একটু মনে রাখতে হবে। কাগজের প্রধান উপাদান সেলুলোজ, এটা একদম মুখস্থ করে ফেলতে হবে, কাগজের প্রধান উপাদান সেলুলোজ। তাহলে কাগজ কি, মানব সভ্যতার একটা সবচেয়ে বড় অবদান হচ্ছে কি একটা কাগজ। তো বা শাখের ছোবড়া ইত্যাদিতে প্রচুর পরিমাণে সেলুলোজ থাকে। সেলুলোজ কিসে থাকে আরো, সেলুলোজ কিন্তু উদ্ভিদ দেহেই থাকে। তো দেখো এখানে হচ্ছে বিভিন্ন গাছেই সেলুলোজ থাকে, যেটা হচ্ছে কি আমরা রাফেজ হিসেবে পরিপাক করে ফেলে দিই না, যে জন্য আমাদের হচ্ছে আঁশ জাতীয় খাবার বেশি খাইতে পারে যাতে করে আমাদের হজম শক্তি ভালো হয়। তো এই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো বিভিন্ন ধরনের বিক্রিয়ার মাধ্যমে প্রক্রিয়াকরণ সহজ করে কাগজ তৈরি করা হয়। এখন আসো আমরা একটা ইম্পর্টেন্ট টপিকে যাবো। উম আচ্ছা, তো আসো আমরা হচ্ছে এখন একটা ইম্পর্টেন্ট টপিকে যাবো, সেটা হচ্ছে রসায়নের সাথে বিজ্ঞানের অন্য শাখার সম্পর্ক। তো রসায়নের সাথে বিজ্ঞানের অন্য শাখার সম্পর্ক, বিজ্ঞানের অন্য শাখা বলতে কি বোঝানো হচ্ছে এখানে তাইলে? ফিজিক্স, বায়োলজি আর ম্যাথ। ম্যাথের সাথে কেমিস্ট্রি তেমন একটা সম্পর্ক নেই, কিন্তু ফিজিক্স এর একটা আছে। ইতিমধ্যে তোমরা জেনেছো বিজ্ঞানের বিভিন্ন শাখা আছে, যেমন কি কি? রসায়ন, জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, গণিত, পরিবেশ বিজ্ঞান, ভূতত্ত্ব বিজ্ঞান। পরিবেশ বিজ্ঞান মানে এনভায়রনমেন্টাল সায়েন্স, পদার্থবিজ্ঞান মানে ফিজিক্স, কেমিস্ট্রি, রসায়ন, জীববিজ্ঞান, বায়োলজি, ভূতত্ত্ব হচ্ছে কি, জিওলজি। তো বিজ্ঞানের এমন একটা শাখার সাথে অন্য একটা শাখার গভীর সম্পর্ক আছে, অবভিয়াসলি কারেন্টের। তো বিজ্ঞানের অন্যান্য শাখা থেকে রসায়নের উপর নির্ভরশীল, রসায়নও তেমনি কয়েকটা শাখার উপর নির্ভরশীল। এখন আসো, তো দেখো জীববিজ্ঞান, বায়োলজি, যেটা হচ্ছে কি পুরাটাই হচ্ছে বায়োলজি বা বায়ো নিয়ে মানে জীব নিয়ে কাজ করে। তো সেখানে প্রথমেই আমাদের যদি তোমাকে জিজ্ঞেস করা হয় জীববিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিক্রিয়া হচ্ছে কোনটা, তাহলে তুমি কি উত্তর দিবা? উত্তর হবে হচ্ছে সালোক সংশ্লেষণ। এটা হচ্ছে জীববিজ্ঞানের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট বিক্রিয়া। মানে মানব সভ্যতার ইতিহাসে একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিক্রিয়া হচ্ছে সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে কি হয়, যে উদ্ভিদ তার যে দেহের যে হচ্ছে গ্রিনিশ অঞ্চলটা থাকে সেই অঞ্চলে হচ্ছে গ্লুকোজ প্রডিউস করে। সালোক সংশ্লেষণ প্রধানত এটা রাসায়নিক বিক্রিয়া। তোমরা যারা হচ্ছে বিক্রিয়াটা জানো, যে আমরা হচ্ছে কার্বন ডাই অক্সাইড নেই, পানি নিই, তারপর তার থেকে সূর্য আলোকে হচ্ছে সিক্স তৈরি করি, পানি তৈরি করি, আর অক্সিজেন তৈরি করি, তাই না? তো এটা একটা রাসায়নিক বিক্রিয়া। তো কি হয় তোমরা তো জানো, আমি একটু আগে বলে দিলাম, পাতার সাহায্যে বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড এবং মূল দিয়ে পানি শোষণ করে। উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে সবুজ পাতার বর্তমান ক্লোরোফিলের সাহায্যে এই পানি আর এই কার্বন ডাই অক্সাইডের মধ্যে রাসায়নিক সংযোগ ঘটিয়ে গ্লুকোজ তৈরি করে। তো এই যে বিভিন্ন ধরনের জিনিসপাতি তৈরি করলো, তারপর আবার কি হয়, বিভিন্ন ধরনের শর্করা বা প্রোটিন জাতীয় খাবার খায়। সে খাবার শরীরে, আচ্ছা আমি বলি শোনো, উদ্ভিদ হচ্ছে কি সূর্যালোকের উপস্থিতিতে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাবার তৈরি করে। সেই সেই উদ্ভিজ্জ খাদ্যটা যখন আমরা খাই, সেটা আমাদের বডিতে বা ধরো যেকোনো একটা বাঘের বডিতে বা বিড়ালের বডিতে, ও তো হচ্ছে বিভিন্ন ধরনের মিট টাইপের জিনিসপাতি খায়। তো কি হয় তখন, তখন হচ্ছে ওই শর্করা আর যে ইয়াস যে খাবারগুলো খাইছে ওগুলো ভেঙে, শর্করা প্রোটিন থেকে ভেঙে গ্লুকোজ আর অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়। তো এই জিনিসটা হচ্ছে কি রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি, মানে একটা প্রোটিন, ও প্রোটিনটা অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি। একটা শর্করা জাতীয় খাদ্য, এটা অনেকগুলো গ্লুকোজ দিয়ে তৈরি। তো এই জিনিসগুলো হচ্ছে গিয়ে সবকিছুই রাসায়নিক ক্রিয়া বিক্রিয়ার মধ্যে করতেছে। তো এই জিনিসটা পরস্পর সম্পর্কযুক্ত। ফিজিক্সে যে ধরনের হচ্ছে কি তোমার জিনিসপত্র আছে, যেমন ধরো হচ্ছে ম্যাগনেটিজম, ইলেকট্রিসিটি, বিভিন্ন যন্ত্রপাতি। তো বিদ্যুতের জন্য যে ব্যাটারি ব্যবহার করা হয়েছে, অ্যামোনিয়াম, তারপর আলু টালু কি কি জানি যায় না, এগুলো তোমরা আমার থেকে ভালো জানো, সেটা কি কেমিস্ট্রির অবদান। পেট্রোল, তারপর হচ্ছে প্রাকৃতিক গ্যাস, কয়লা, এগুলো পুরো যে শক্তি বানানো হয় সেটা দিয়ে তো বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। তো এই যে পেট্রোল, এটা পুরোটাই অর্গানিক কেমিস্ট্রির একটা ফসল। তো এখানে কি হচ্ছে বলতো, ভৌত রসায়ন এই যে একটা
ইম্পর্টেন্ট সংজ্ঞা আমরা পাইছি। রসায়ন আবার কিভাবে পদার্থবিজ্ঞানের উপর নির্ভরশীল? দেখো, ভৌত রসায়ন হলো রসায়নের একটি শাখা যার বিভিন্ন বিভিন্ন তত্ত্ব, মূলত পদার্থবিজ্ঞানের বিভিন্ন তত্ত্ব এবং সূত্রের উপর নির্ভর করে প্রতিষ্ঠিত। মানে হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রি যেটা, সেটা হচ্ছে পদার্থবিজ্ঞানের বিভিন্ন সূত্রের উপর প্রতিষ্ঠিত। মানে ফিজিক্যাল কেমিস্ট্রির বিভিন্ন সূত্র এবং তত্ত্ব পদার্থবিজ্ঞানের বিভিন্ন সূত্র ও তত্ত্বের উপর নির্ভর করে মানে প্রতিষ্ঠিত একটা। তো নিউক্লিয়ার ফিজিক্স খুব ইম্পর্টেন্ট, এবং কি নিউক্লিয়ার কেমিস্ট্রি এরা কিন্তু একসাথেই গাঁথা, মানে এদের কাজ কিন্তু এক, মানে একই জায়গায় কাজ, কোয়ান্টাম বানানো হয়। তো দেখো, গণিতের সাথে রসায়নের সম্পর্ক কেমন। যেমন হচ্ছে আমরা হচ্ছে পরিমাণগত রসায়ন করি, তোমরা হচ্ছে ডাব্লিউ ইজিক্যাল টু এস এম বি বাই 1000 একটা সূত্র আছে না, তো এটুকু তোমরা হচ্ছে কি পড়ো। তো তারপর হচ্ছে বিভিন্ন ধরনের আমরা টাইট্রেশন করি, বিভিন্ন ধরনের হচ্ছে কি তোমার বিক্রিয়ার ম্যাথ করি, লিমিটিং বিক্রিয়া নির্ণয় করি, সব। তো হচ্ছে কি তোমার যৌগের সংযুক্তি নির্ণয় করি, বিক্রিয়ার হার নির্ণয় করি, তো এগুলো কিন্তু সব ম্যাথের সাথে রিলেশন। তো এটা হইতেছে কি তোমার গুরুত্ব বেশি। তো রসায়ন পাঠের গুরুত্ব অবশ্যই কেমিস্ট্রি পাঠের গুরুত্ব আছে। তুমি দেখো এখানে একটা বিশাল বড় বাংলা মানে রচনা লেখা আছে, তো এখান থেকে তোমরা একটু পড়ে নিবা। এখানে তেমন ইম্পর্টেন্ট কিছু দেখতে পাচ্ছি না। এই যে দেখো, ভারী ধাতু কোনগুলো, এটা কি ইম্পর্টেন্ট, যে পারদ, লেড, আর্সেনিক, কোবাল্ট, এগুলো ভারী ধাতু। এগুলো বায়ু দূষণ করে এবং বড় বড় ক্ষতি করে। তো এখানে এগুলোই ইম্পর্টেন্ট। তো এটা হচ্ছে গিয়ে তোমার বাংলা রচনা, একটু পড়ে নিতে। এখন আসো, রসায়নে কিছু অনুসন্ধান বা রিসার্চের প্রক্রিয়া আছে। মানে রিসার্চ জিনিসটা কিন্তু খুব ভাস্ট এবং রিসার্চ জিনিসটা খুব কঠিন। কিন্তু তোমার হচ্ছে গিয়ে এই এটার জন্য কয়েকটা জিনিস আছে, এগুলো না একদম মুখস্থ করতে হয়। আর এখান থেকে প্রত্যেক বছর এমসিকিউ আসে, এই যে গবেষণা এবং ধাপ নিয়ে অনেক এমসিকিউস আসে তো। হুম। তো দেখো, এখানে অনুসন্ধান বলতে কি বোঝানো হয়? সন্ধান, অনুসরণ মানে হচ্ছে একজন হচ্ছে হেঁটে যাইতেছে, তার পিছনে যাওয়া মানে হচ্ছে পশ্চাতে সরণ, মানে হচ্ছে কিন্তু অনুসরণ। তো তার মানে অনুসন্ধান মানে কি? সন্ধানের পিছনে সন্ধানটাকে ফলো করা। তো অনুসন্ধান বা গবেষণা, গবেষণা মানে হচ্ছে কোন জিনিসটা একটা বিশেষ ভর দেওয়া। তো সেখান থেকে তোমরা যখন হচ্ছে কয়েকটা ধাপে এই জিনিসটা কিনতেছো, তাহলে কি হলো? প্রথমে হচ্ছে আমরা পাচ্ছি কি সমস্যা নির্ধারণ, মানে হচ্ছে আমরা কি থেকে হচ্ছে গিয়ে কি নিয়ে গবেষণা করবো। যেমন ধরো, তোমার গবেষণার বিষয় হতে পারে এরকম যে তুমি সকালবেলা হচ্ছে গিয়ে ডিম ভাজতেছো, বা হচ্ছে তুমি সকালবেলা হচ্ছে রুটি সেঁকতেছো। মানে ধরো হচ্ছে বড় একটা আটার রুটি সেঁকতেছো, তুমি দেখলা কি যে যখন হচ্ছে রুটিটা হিট দেওয়া হলো তখন রুটিটা ফুলে ইয়াপ গরম হলো। তো কেন হইলো, এই কোয়েশ্চেনটা হইতে পারে তোমার সমস্যা নির্ধারণ, এটা তুমি বের করবা। কিংবা ধরো হচ্ছে যে শুধুমাত্র সূর্যালোকের উপস্থিতি হচ্ছে খাবার তৈরি হয়, এই জিনিসটা কি সত্যি, সরি নাকি মিথ্যা। তো এই জিনিসটা নিয়ে তুমি একটা সমস্যা নির্ধারণ করতে পারো। তারপর তুমি কি করবা? বই, গবেষণাপত্র বা ইন্টারনেট থেকে তথ্য নিবা, যেটা আমরা করে থাকি। আমরা তো এখন চ্যাট জিপিটি পাই, তো চ্যাট জিপিটি বা জেমিনি, যাকে মন চায় তুমি জিজ্ঞেস করতে পারো যে এটা নিয়ে কি কি ইনফরমেশন আছে বা এটা নিয়ে কি কি জানার মতো আছে। তারপর হচ্ছে তুমি যেটাকে বলে হাইপোথেসিস, মানে তুমি একটা অনুমান করবা। যে ধরো, আমি তোমাকে বললাম যে রুটটা হচ্ছে কি গরম, মানে ফুলে উঠছে। তার কয়েকটা কারণ হতে পারে। একটা হচ্ছে গিয়ে তোমার বাসার যে হেল্পিং হ্যান্ড, সে হচ্ছে রুটির ভিতরে ইনজেকশন পুশ করে বাতাস ঢুকাই দিতে পারে, একটা কারণ। আরেকটা কারণ কি হতে পারে? যে এখানে হচ্ছে গিয়ে পানি ছিল, সেই পানিটা হচ্ছে গিয়ে তোমার বাষ্পীভূত হয়ে উড়ে গেছে, তো ওটা হচ্ছে বাষ্পটাকে আটকে রাখছে, এটা একটা কারণ। তারপর আরো কিছু কারণ তুমি বের করলা, প্রবাবল কারণ। সে কারণটা যতই ইলজিক্যাল হোক সমস্যা নেই, কিন্তু মানে যতটা শুনতে ফানি শোনা কেন, মানে এটা হইতেছে গিয়ে কোনো প্রবলেম নাই। তো তুমি হচ্ছে গিয়ে ওই প্রবাবল রেজাল্টস গুলো বের করবা। তারপর হচ্ছে কি বলতো, তারপর হচ্ছে তুমি পরীক্ষা সংগ্রহ করবা, পরীক্ষা বিভিন্ন ধরনের এক্সামিনেশন করবা। তারপর কি হইলো? বিভিন্ন ধরনের পরীক্ষা হইলো, তাই না? আমি দেখি তো এখানে কি কোনো ভুল আছে কিনা, আমার কাছে মনে হচ্ছে না একটা ভুল আছে। হ্যাঁ, না ঠিক আছে। তো তুমি হচ্ছে গিয়ে পরীক্ষা প্রণালী বের করবা, একটা হাইপোথেসিস মানে বিভিন্ন ধরনের হচ্ছে গিয়ে যন্ত্রপাতি পরীক্ষা প্রণালী বের করবা, যে কিভাবে পরীক্ষাটা তুমি করতেছো। তারপর কি করবা? পরীক্ষণ করবা। তারপর হচ্ছে ইনফরমেশন গুলোকে তুমি বিশ্লেষণ করবা। তারপর ফলাফল নিয়ে একটা আলোচনা দিবা, যে এখানে যা লিখছে সেটাই। যে তুমি হচ্ছে একটা অনুমান করবা, মানে প্রথমে কাজটা করার পরে, তো তুমি হচ্ছে পরীক্ষাটা করার পরে তোমার একটা অনুমান করবা যে হচ্ছে কি কি হইতে পারে। বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ বিশ্লেষণ করার পর দেন একটা সিদ্ধান্ত পৌঁছাবা, যে কারণ আমার এটা হয়েছে এটা। যেমন হচ্ছে তুমি দেখলা
যে না তোমার হেল্পিং হ্যান্ড তো সকালে তুমি যখন অনেক চিন্তা করলাম বিশ্লেষণ করলে যে আমি তো রুটিটা রেখে গেছি যখন তখন তো হেল্পিং হ্যান্ড বাসায় আসে নাই, তার মানে সেই ইনজেকশন দিয়ে পানি ঢুকায় নাই। আবার আরেকটা হইতে পারে যে হচ্ছে তোমার কি রুটির ভিতরে অলরেডি পানির প্রেসেন্স আছে, মানে ধরো ওখানে ইস্ট আছে, ইস্টের কারণে হচ্ছে অবাত শোষণ প্রক্রিয়ায় হচ্ছে ও গ্যাস তৈরি করছে, যে গ্যাসটার কারণে ও বের হইতে পারতেছে না দেখে রুটি ফুলে উঠছে। এটা একটা কারণ হতে পারে, আর বিভিন্ন ধরনের কারণ হতে পারে, তুমি বিশ্লেষণ করে পাইলে ওইটাই যে অবাত শোষণ হয়েছে এখানে। তাহলে সিদ্ধান্ত গ্রহণ হলো যে অবাত শোষণের ফলে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড শেষ। তো এটাই ছিল সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস আমাদের জন্য, এটা খুব ইম্পর্টেন্ট, এটা এমসিকিউ তে তোমাদের দিয়ে দেয়। ছোট মানুষ তো এর জন্য হচ্ছে এগুলো এমসিকিউ তে বেশি দেয়। তা আসো আমরা একটু উপর চেয়ে পুরনো কিছু বাদ দিয়ে দিচ্ছি। তো দেখো এখানে হচ্ছে যারা পরিশ্রম করছে তারা মহামনীষী, তারপর তুমিও চাইলে একজন বিজ্ঞানী হতে পারো অবশ্যই। বিজ্ঞান চিন্তা করাটাও অনেক বড় একটা কাজ, সাহসের কাজ। তো তারপর বিজ্ঞানের সংজ্ঞা কি, বিজ্ঞানী কাকে বলে, এই জিনিসগুলো একটু জানতে পারো। তারপর হচ্ছে অজানা গবেষণা কাকে বলে, এটা একটু জানতে পারো। তারপর হচ্ছে রসায়ন গবেষণার পদ্ধতি নিয়ে জানতে পারো। তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড কে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড কি বলতো, একটা ঊর্ধ্বপাতন প্রক্রিয়ার পদার্থ না, যেটাকে হচ্ছে আমরা তাপ দিলে কঠিন কঠিন পদার্থকে তরলে পরিণত করা লাগে না। তরল পরিণত হয় না, ডিরেক্ট কঠিন থেকে বাষ্পে পরিণত হয়ে যায়। সেটাই কি হচ্ছে ঊর্ধ্বপাতন প্রক্রিয়া। ঊর্ধ্বপাতিত পদার্থ বিভিন্ন ধরনের জিনিস হচ্ছে নিশাদল, তারপর হচ্ছে ওই যে কি কি জানি আছে, এগুলো কিন্তু হচ্ছে গিয়ে পড়তে হয়। তো তোমার হচ্ছে তুমি যদি পানিকে হচ্ছে গিয়ে দ্রবীভূত করো তাহলে কি তাপ উৎপাদিত হবে না শোষিত হবে? এটা একটা সাবজেক্ট, যে একটা প্রশ্ন থাকতে হবে শেষে, সেটাকে বলতেছি আমরা বিষয় নির্বাচন। তারপর হচ্ছে সেটাতে আমরা কি বিভিন্ন ধরনের জানতে হবে যে আমাদের কি কি লাগবে না লাগবে, একটা অনুমান করতে হবে, হাইপোথেসিস করতে হবে যে কি হইতে পারে। তো তারপর হচ্ছে তুমি উপকরণ রেডি করবা, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল রেডি করার পরে তারপর তুমি হচ্ছে তোমার হিসাব শুরু করবা, তারপর হচ্ছে তুমি এটা উপর থেকে বিশ্লেষণ করবো, বিশ্লেষণ করার পরে তুমি একটা রেজাল্ট পাবা। তো এই জিনিসটাই হচ্ছে কি রসায়নের গবেষণার ধাপ। তো আশা করি বুঝতে পারছি। তো দেখো এখন এখানে সবচেয়ে বেশি এই পরীক্ষার মধ্যে ধরো তোমার কাছে আছে 10 মিনিট, পরীক্ষার জন্য তোমার পরীক্ষার কাছে 10 মিনিট, তুমি চ্যাপ্টারটা পড়োই নি, জানোই না কি আছে, তাহলে কি কি পড়বা পড়বো? শুধু হচ্ছে সবগুলো চার্ট পড়বা, এই যে এখানে যে চার্ট আছে, আমি জানি এটা পড়তে 2 মিনিট লাগবে, এই চার্ট পড়বা। আর সবচেয়ে ইম্পর্টেন্ট চার্ট যেটা, এখান থেকে একটা এমসিকিউ থাকবেই একবার, এটা পড়বা। আর তার সাথে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এইটা, শুধু তোমার কাছে যদি থাকে 3 মিনিট তাহলে শুধু এটা পড়বা, 7 স্টার আসবেই। তো দেখো এখানে হচ্ছে কি বলা হয়েছে, ল্যাবরেটরি জিনিসটা কি করার জন্য ইম্পর্টেন্ট, যে ল্যাবরেটরিতে কি করা হয়, বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা এবং গবেষণা করা হয়। যে স্থানে করা হয় সেটাকে বলা হয় রসায়ন গবেষণাগার। তো হচ্ছে রসায়ন গবেষণাগারে বিভিন্ন ধরনের সাবস্টেন্স থাকবে, তো তোমার হচ্ছে গিয়ে কোনোটা থাকবে হচ্ছে বিস্ফোরক টাইপের, কোনোটা হচ্ছে তেজস্ক্রিয় টাইপের, কোনোটা হচ্ছে গিয়ে ক্ষত সৃষ্টিকারী, কোনোটা হচ্ছে গিয়ে কোলাপস করে ফেলতে পারে তোমাকে, কোনোটা অ্যাসিডিক, কোনোটা হচ্ছে বেসড। তো এগুলো হচ্ছে তোমার সতর্কতামূলক অবস্থায় থাকতে হবে, যাতে করে তোমার শরীর পুড়ে না যায় বা বিভিন্ন ধরনের প্রবলেম না হয়। তারপর যেগুলো পদ মানে ইউজ করা হয় সেগুলো কিন্তু সবগুলো কাচের তৈরি, তাই হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত যথেষ্ট সতর্কতার সাথে কাজ করতে হয়। তো এখানে হচ্ছে আচ্ছা আমি একটা সিম্পল কোয়েশ্চেন করি, ধরো তোমার হাতের উপরে আমার একটা জিনিস পড়ছে যেটা হচ্ছে এসিড, খুব এসিড ওয়ালা জিনিস, তাহলে তুমি কি ইউজ করবা, মানে ওটাকে প্রতিষেধক করার জন্য কি ইউজ করবা? ক্ষারীয় টাইপের জিনিস, কোন একটা বেস টাইপের জিনিস যেটা ক্ষার, সেরকম একটা জিনিস ইউজ করবো, তাই না? আর হচ্ছে আর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে নিজের প্রাইমারি সেফটি ইনশোর করা। তো দেখো এখানে হচ্ছে বিভিন্ন ধরনের বিস্ফোরক টাইপের জিনিস থাকতে পারে, তো এই জন্য আমাদের কি করতে হবে, একটা অ্যাপ্রন পড়তে হবে। তারপর যদি তুমি কোনো ধরনের হিটের কাজ করো তখন গগলস পড়তে হবে। হ্যান্ড গ্লাভস পরাটা খুবই ম্যান্ডেটরি, এটা পড়তেই হবে। আর মাস্ক এমন কিছু যদি থাকে যে একটু বিষাক্ত টাইপের জিনিস আছে তাহলে মাস্ক পরাটা নেই। তো দেখো এগুলো হচ্ছে সব নিজের করে নিতে হবে, এগুলো এগুলো আপু পড়াইতে সব। তো দেখো এখানে হচ্ছে আগে মনে রাখতে হবে সেটাকে তেজস্ক্রিয় কিনা, এটা তো আগেই বলছি। তো এখানে দেখো এখানে একটা সাংকেতিক চিহ্ন ইউজ করা হয়, এটা কি বলে যে জাতিসংঘ পরিবেশ কর্মসূচি এই সংক্রান্ত সার্বজনীন নিয়ম প্রচলন করে, যেটা গ্লোবালি হারমোনাইজ সিস্টেম। এই জিনিসটা জানতে হবে এটা কি জিনিস, এখানে কি করা হইতেছে। এখানে দেখো এখানে বিভিন্ন পদার্থের ঝুঁকি এবং মাত্রা বোঝানোর জন্য সুনির্দিষ্ট পিক্টোগ্রাম বা সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়। তো এখানে একটা ছক আছে, যেমন এখানে দেখো বোঝার উপায়, চিনার উপায় কি, তুমি এটা দেখলেই বুঝবা যে এখান থেকে কিছু একটা এক্সপ্লোড করতেছে, এখান থেকে কিছু একটা বাইর হয়ে যাচ্ছে, তার মানে এটা নিশ্চয়ই বার্স টাইপের কিছু একটা এক্সপ্লোসিভ সাবস্টেন্স, তার মানে এটা হচ্ছে বিস্ফোরক পদার্থ। তারপর দেখো এখানে আছে হচ্ছে কি আগুন টাইপের কিছু একটা, অ্যাজ এখানে আগুন আছে তার মানে সেটা হচ্ছে তার্য পদার্থ। বিষাক্ত পদার্থ, বিষাক্ত পদার্থ কি, বিষাক্ত পদার্থ মানে তুমি দেখবা ডেঞ্জার বা বিষ বা এই টাইপের জিনিসপত্র থাকলে আমরা দেখি বিষাক্ত পদার্থ। ক্রস বেশি উত্তেজনায় লাফালাফি করতে হয় না, এর জন্য হচ্ছে উত্তেজক পদার্থ।
তারপর মানে এটা কিন্তু ফুসফুসের সাথে একটা কানেক্টেড কিছু একটা, যেটা হচ্ছে তোমার এক্সপ্লোসিভ বা ঝুঁকি ক্রিয়েট করছে, কিন্তু সেটা কি স্বাস্থ্য ঝুঁকি পদার্থ। তিনটা ত্রিফল চিহ্ন দেখলেই বুঝবো এটা তেজস্ক্রিয় পদার্থ। এখানে একটা গাছ দেখা যাইতেছে এবং একটা খুব মানে হার্মফুল এনভায়রনমেন্টের ব্যাপার দেখা যাচ্ছে, তার মানে এটা পরিবেশের জন্য ক্ষতিকর। আর এখানে হচ্ছে কি দেখে বোঝা যাইতেছে যে এটা হচ্ছে কি কিছু একটা ক্ষতরোগী তৈরি করছে, মানে একটা স্কিনের উপর কিছু একটা করছে, তার মানে এটা করছে। এখন দেখো বিস্ফোরক পদার্থ কি কি? টিএনটি, টিএনটি এটা তো অবভিয়াস খুব ইম্পর্টেন্ট। টিএনটি ট্রাইনাইট্রোটলুইন, এটা খুবই ইম্পর্টেন্ট। পারঅক্সাইড, তারপর হচ্ছে কি নাইট্রোগ্লিসারিন, এগুলো সব হচ্ছে বিস্ফোরক পদার্থ। এই নামগুলো মুখস্থ রাখতে হবে যে কোনটা কোন ধরনের পদার্থ। তো এগুলোর সময় কি করতে হবে? প্রচন্ড বিস্ফোরণ হতে পারে, এগুলো স্বাভাবিক। তো তাই সাবধানে নেওয়া করতে হবে। দাহ্য পদার্থ সবসময় দেখবে স্প্রের বোতল গায়ে লেখা থাকে অ্যালকোহল ইথার, মানে আমরা যে বডি স্প্রে ইউজ করি এগুলোতে দেখবা হচ্ছে এই চিহ্নগুলো দেওয়া থাকে, তাহলে এটা হচ্ছে অ্যালকোহল ইথার, এগুলো দাহ্য পদার্থ। দাহ্য পদার্থ মানে সেটা হচ্ছে দ্রুত আগুন হয়ে যায়। বিষাক্ত হচ্ছে কোনটা? বেনজিন, ক্লোরোবেনজিন, মিথানল, একদম এগুলো হচ্ছে ছক করে, যদি এই চ্যাপ্টার থেকে একটা জিনিস পড়তে হয় তাহলে হচ্ছে এই ছকটা, এটা এখানে একটা ছক করতে হবে যে চিহ্ন, তারপর হচ্ছে কি কি পদার্থ আছে, এইটা মিলাই একটা ছক করে নিতে হবে। তো এখানে হচ্ছে বিভিন্ন ধরনের জিনিসপত্র করা হবে। উৎসেচক পদার্থ কি কি আছে? অ্যাসিড, ক্ষার, তারপর নাইট্রাস অক্সাইড, ডাস্ট, এগুলো হচ্ছে সব উৎসেচক পদার্থ, যেগুলো হচ্ছে ত্বক, শ্বসন তন্ত্র ইত্যাদি ক্ষতি করে। তো এটা পড়তে হবে। তারপর স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থ কি কি? বেনজিন, ক্লোরিন, জাইলিন, তিনটা দোতন্য। দোতন্য মানে হচ্ছে গিয়ে লিন, তার মানে এগুলো সব হচ্ছে স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থ, স্বল্প মেয়াদী বা দীর্ঘমেয়াদী কাজ সৃষ্টি করে। তেজস্ক্রিয় পদার্থ কি কি? সবগুলো নিচে আম আছে, ইউরেনিয়াম, রেডিয়াম, তা বলে কিন্তু পটাশিয়াম না। তো যেগুলো হচ্ছে তেজস্ক্রিয় মৌল সেগুলো হচ্ছে। আর তেজস্ক্রিয় কিন্তু খুবই মানে ডেঞ্জার আছে, এগুলো কিন্তু মানুষকে বিকলাঙ্গ করে দিতে পারে। তারপর লেড, মার্কারি, এগুলো কিন্তু পরিবেশের জন্য ক্ষতিকর, কারণ কি বলতো এগুলো ভারী ধাতু। তারপর ক্ষত সৃষ্টিকারী বিভিন্ন ধরনের অ্যাসিড, সালফুরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘন দ্রবণ, এগুলো হচ্ছে তার মানে বুঝতে হবে অ্যাসিড ক্ষার, এগুলো হচ্ছে পরিস্থিতি। আমার আসো স্লাইড টেনে দেখি। এটা হারাই গেছে আসলে না। তো রাসায়নিক পদার্থের সতর্কতামূলক চিহ্ন দেখো, চিহ্ন এই যে দেখো আপু যেভাবে হচ্ছে গিয়ে ই করছে, কিন্তু আপু যেটা করছে এখানে হচ্ছে কোন কোন পদার্থ তেজস্ক্রিয় পদার্থ না, এই জিনিসটা হচ্ছে উল্লেখ করতে হবে। তোমরা এভাবে একটা ছক করে ফেলবে কি কি আছে এখানে বিস্ফোরণ, সহজে বিস্ফোরণ ঘটে, দাহ্য সহজে আগুন ধরে, বিষাক্ত শরীরে ক্ষতি করে, উত্তেজক ত্বক ও চোখে জ্বালা সৃষ্টি করে, ক্ষয়কারী এই যে কোরোসিভ যেটা ক্ষয় করে ফেলতেছে, এটা হচ্ছে ধাতু বা ত্বক নষ্ট করে। তো আসো এখন আমরা হচ্ছে এমসিকিউ গুলো একটু দেখি। বইয়ের এমসিকিউ যদিও হচ্ছে টেস্ট পেপার থেকে সলভ করতে হবে। তেজস্ক্রিয় মৌল আগে বলছে আম থাকবে, এখানে একটা নিচে আম নাই, এবং তা বলে কিন্তু সোডিয়াম পটাশিয়াম না, এটা বলছে তিনটে রেডি। সাংকেতিক চিহ্ন দেখেই বলছে আগুন দেখলেই দাহ্য পদার্থ। এই যে দেখো এখানে যতগুলো ই আছে মানে খেলাধুলা সবাই একটা ছক থেকেই দিছে। এখানে দেখো এখানে সাধারণ বোর্ডের এমসিকিউ, পাঁচটা এমসিকিউ, তার মধ্যে এখান থেকে একটা আসছে, এখান থেকে দুই তিনটা আসছে, আর গবেষণার এই ধাপ থেকে একটা আসছে। তাহলে দেখো সেটা ইম্পর্টেন্ট হবে। তেজস্ক্রিয় পদার্থ ত্রিফল চিহ্ন মানে বলছে তিনটা ফয়েল চিহ্ন দেখলে বলছে যে এটা তেজস্ক্রিয় পদার্থ। কপারের সাথে এটা খুব ইম্পর্টেন্ট ছিল, টিন, টিন মিলে ব্রোঞ্জ তৈরি হয়। রসায়নের গবেষণা প্রক্রিয়ায় পঞ্চম ধাপে, চতুর্থ ধাপে, প্রথম ধাপে, প্রথম ধাপে বিষয়বস্তু নির্ধারণ করা হয়, চতুর্থ ধাপে পরীক্ষণ করা হয়, চতুর্থ ধাপে পরীক্ষণ করা হয়, আর পঞ্চম ধাপে হচ্ছে তথ্য বিশ্লেষণ করা। হ্যাঁ, তিনটাই হবে। গবেষণা কি সংজ্ঞা ছিল বইতে? ইম্পর্টেন্ট। পাকা আম খেতে মিষ্টি লাগে কেন? দেখছি আমি দেখিনি। কি কি হয়? গ্লুকোজ আর ফ্রুক্টোজ কনভার্ট হয়ে যায় না, জি আর এফ। এক নং চিত্রের রসায়ন কিভাবে সম্পর্কিত? এক নম্বর চিত্রে আমরা কি দেখতে পাইতেছি? এক নম্বর চিত্রে হচ্ছে সে মেবি মেডিসিন টেক করতেছে, তাই না? ওষুধ খাচ্ছে, তার মানে তারপরে অ্যাসিডিটি হয়েছে। এটার সাথে কেমিস্ট্রি কিভাবে রিলেটেড, এটা গতে আসছে, পয়েন্ট করে সুন্দরভাবে বিক্রিয়া দিয়ে লিখতে হবে। তারপর হচ্ছে উদ্দীপকের কোনটি ক্ষতিকর অতিরিক্ত ব্যবহার পরিবেশের জন্য ক্ষতিকর? অবভিয়াসলি এটা অতিরিক্ত হচ্ছে কীটনাশকের ব্যবহারের ফলে পরিবেশের ক্ষতি হচ্ছে, এবং এটা আলটিমেটলি শুধু একটা মানুষের না, এটা হাজার মানুষের ক্ষতি করতেছে। তো আমরা আজকে হচ্ছে মেইনলি এখানে রসায়নের ধারণাটা নিয়ে পড়লাম। তারপর হচ্ছে কি রসায়নের ধারণাটা নিয়ে পড়লাম, তারপর রসায়ন কি, রসায়নের কাজ সেটা নিয়ে পড়লাম, তারপর হচ্ছে রসায়নের গুরুত্ব নিয়ে পড়লাম, তারপর রসায়নের কি কি অনুসন্ধান গবেষণা প্রক্রিয়া এটা নিয়ে পড়লাম। তারপর আর কি আজকে হচ্ছে আমরা পদার্থের সতর্কতামূলক চিহ্ন, যদি ইম্পর্টেন্ট কিছু বলতেই হয়, রসায়ন কাকে বলে, গবেষণা কাকে বলে, আলকেমিস্ট কাকে বলে, তারপর হচ্ছে কাকে বলে, যেগুলো এগুলো গুরুত্বপূর্ণ। তারপর এই ধাপটা ইম্পর্টেন্ট। আর হচ্ছে এখানে যে তোমার গুরুত্বপূর্ণ সতর্কতামূলক চিহ্ন কোনটা কিসের জন্য, কোনটা কি, কোনটা কেন, এগুলো হচ্ছে কি সবচেয়ে গুরুত্ব।
আর যদি থাকে এরকম ৫ মিনিট সময় পরীক্ষার আগে তাহলে শুধু এই ছকটাই ইম্পর্টেন্ট। তো আজকের মতো আমি এখানেই শেষ করছি। তোমাদের সবাইকে থ্যাংক ইউ এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং কোনো ধরনের প্রশ্ন থাকলে আমাকে জানাতে ভুলো না। থ্যাংক ইউ সবাইকে।